হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, বইটা কি কালেক্ট করতে পেরেছিলেন সবাই? কারণ আমরা হচ্ছে বইটাকে ফলো করব। ঠিক আছে, তো আপনারা যারা এখনো করেননি বইটা কালেক্ট করে নিয়েন। আর মেবি আপনাদের ক্লাসে আমি দিয়েছিলাম কিনা সফট কপিটা, না হলে আমি দিয়ে দিব সিয়ারদেরকে। তো আমরা শুরু করি। তো আমরা লাস্ট ক্লাসে এটা ডিসকাস করেছিলাম যে হোয়াট ইজ গ্রুপ অ্যাকাউন্ট। তো আমরা গ্রুপ অ্যাকাউন্ট বলতে গিয়ে আমরা বলেছিলাম যে যদি একটা প্যারেন্ট কোম্পানি থাকে এবং একটা সাবসিডিয়ারি কোম্পানি থাকে, দেন ওইটাকে আমরা বলবো গ্রুপ অফ কোম্পানিজ। এবং এই গ্রুপ অফ কোম্পানিজে যে অ্যাকাউন্টিং সিস্টেমটা কিরকম হবে, অ্যাকাউন্টিং সিস্টেম ঠিক না, মানে হচ্ছে রিপোর্টিং সিস্টেমটা কিরকম হবে, আমি কিভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমাদের কি কি ইনফরমেশন দিতে হবে, এটা নিয়ে হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা সাজানো হয়েছে। এবং এক্ষেত্রে আমরা কি কি আইএফআরএস কভার করব সেটা হচ্ছে, একটু লিখে নিতে পারেন যদি কাগজ কলম কাছে থাকে। সেটা হচ্ছে আইএফআরএস 3, দেন আইএফআরএস 10, 12, আর হচ্ছে IAS 27। মানে চারটা আইএফআরএস এটার সাথে রিলেটেড: আইএফআরএস 3, 10, 12, আর হচ্ছে IAS 27। তো আমরা প্রথমে আসি যে এখানে গ্রুপ গ্রুপকে কিভাবে ডিফাইন করা হয়েছে। তো গ্রুপকে ডিফাইন করা হয়েছে, দেখেন আমরা বলছি যে এই যে জাস্ট পিকচারটা যদি আপনারা খেয়াল করেন, দেয়ার ইজ এ পি পিএলসি। পি বলতে এখানে সবসময় আমরা নর্মালি প্যারেন্ট কোম্পানিকে বোঝাচ্ছি, এবং দেয়ার আর সাবসিডিয়ারি কোম্পানি, নট নেসারি যে সেখানে মোর দেন ওয়ান সাবসিডিয়ারি থাকতে হবে, একটা থাকলেও হবে। তো এখানে তিনটা সাবসিডিয়ারির কথা বলা হয়েছে। তাহলে এই যে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি যখন থাকবে, তখন ওই কোম্পানিগুলোকে আমরা বলতে পারি হচ্ছে গ্রুপ অফ কোম্পানিজ। তো এখন বলছে হোয়াট ইজ দ্য সাবসিডিয়ারি। হ্যাঁ, তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে সাবসিডিয়ারি কি আমরা কিভাবে ডিফাইন করব। হ্যাঁ, এবং এখানে দেখবেন প্রতিটা ওয়ার্ড কানেক্টেড। তো কিভাবে দেখেন, এখানে আমরা বলছি সাবসিডিয়ারি, হাউ ক্যান ইউ ডিফাইন সাবসিডিয়ারি, বলছে অ্যান এন্টিটি দ্যাট ইজ কন্ট্রোল বাই অ্যানাদার এন্টিটি। এই যে পি কোম্পানি এস কোম্পানিকে কন্ট্রোল করছে। এখন কন্ট্রোল কিভাবে করছে সেটা আমরা দেখব, যে সেটা কি শুধুমাত্র ওনারশিপ অ্যাচিভ করার মাধ্যমে, দ্যাট মিনস আমি যদি মোর দ্যান 50% ওনারশিপ অ্যাচিভ করি ফ্রম এস লিমিটেড বা পারচেস করে ফেলি, তাহলে হচ্ছে কি আমার এই কন্ট্রোল থাকবে কিনা। তো এখানে বলা হয়েছে যে এটার বাইরে থেকেও আমাদের কি করতে পারি, ডিফারেন্ট ইস্যুতে আমরা কন্ট্রোল করতে পারি একটা কোম্পানিকে। তো সেই ক্ষেত্রে আমরা যে কোম্পানিকে কন্ট্রোল করবো সেই কোম্পানিকে আমরা বলতে পারি ইটস মাই সাবসিডিয়ারি কোম্পানি। ঠিক আছে, তো এখন দেখেন এখানে প্রথমে কি বলছি, প্যারেন্ট কোম্পানি কাকে বলবো, এন্টিটি দ্যাট কন্ট্রোলস ওয়ান অর মোর এন্টিটিস। এই যে যেখানে আমরা বললাম যে মোর দ্যান ওয়ান এন্টিটিস, তাহলে আমরা কন্ট্রোল করতে পারছি। আর সাবসিডিয়ারি হচ্ছে কোনটা, যেটা হচ্ছে কন্ট্রোলড বাই অ্যানাদার এন্টিটি। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল একটা ডেফিনেশন। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, এই যে কন্ট্রোল শব্দটা আমরা ইউজ করলাম দুইটা জায়গাতেই, কন্ট্রোল। তো এই কন্ট্রোল মানে কিভাবে আমরা ডিফাইন করবো, বা কন্ট্রোল বলতে আসলে কি বুঝছি আমরা। তো সেখানে দেখেন এখানে বলা হয়েছে ইনভেস্টর কন্ট্রোলস অ্যান্ড ইনভেস্টি, দ্যাট মিনস প্যারেন্ট কোম্পানি কন্ট্রোলস অ্যান্ড সাবসিডিয়ারি কখন, হোয়েন দ্য ইনভেস্টর ইজ এক্সপোজ টু অর হ্যাজ রাইট টু। দ্যাট মিনস ইনভেস্টরের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে কি, একটা হচ্ছে ভেরিয়েবল রিটার্ন ফ্রম ইটস ইনভলভমেন্ট উইথ দ্য ইনভেস্টিং।
তার মানে আমি যেহেতু এখানে ইনভলভ হচ্ছি অ্যাজ আ প্যারেন্ট কোম্পানি, দেন আই হ্যাভ রাইট টু গেট সাম ভেরিয়েবল রিটার্ন, নট ফিক্সড রিটার্ন। তো ফিক্সড হলে কি হবে? ফিক্সড হলে এটা কিন্তু আমার বন্ড হয়ে যাচ্ছে বা ডিবেঞ্চার হয়ে যাচ্ছে, ঠিক আছে, যদি আমি ফিক্সড রিটার্ন পাই বা প্রিফারেন্স শেয়ারের মতো হয়ে যাচ্ছে। বাট এখানে বলেছে কি ভেরিয়েবল রিটার্ন, তার মানে হচ্ছে আপনি শেয়ার ইনভেস্টমেন্ট করেছেন ওই কোম্পানিতে, ঠিক আছে, এই কারণে এই কথাটা তারা বলেছে ভেরিয়েবল রিটার্ন ফ্রম ইটস ইনভলভমেন্ট উইথ দ্য ইনভেস্টিং অ্যান্ড হ্যাজ দ্য এবিলিটি। দেখেন আরেকটা পয়েন্ট, তার মানে দুইটা পয়েন্ট এখানে বলা হয়েছে যে আমরা কখন বলবো যে কন্ট্রোল আছে। একটা হচ্ছে আমার যখন ওর ওর কাছে আমার একটা ইনভেস্টমেন্ট আছে এবং সেই ইনভেস্টমেন্ট থেকে আমি একটা ভেরিয়েবল রিটার্ন পাবো, অ্যান্ড হ্যাজ দ্য এবিলিটি টু এফেক্ট দোজ রিটার্ন থ্রু ইটস পাওয়ার ওভার দ্য ইনভেস্টিং। তার মানে হচ্ছে দেখেন, এই যে রিটার্নটা, এই রিটার্নটা ভেরিয়েবল এবং এই রিটার্নটা চেঞ্জেবল। চেঞ্জেবল মানে হচ্ছে গিয়ে চেঞ্জ, সে ভালোও করতে পারে খারাপও করতে পারে, বা বেশি রিটার্ন দিতে পারে কমও দিতে পারে। কিভাবে দিতে পারে? কারণ হচ্ছে এই প্যারেন্ট কোম্পানি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু এফেক্ট দোজ রিটার্ন থ্রু ইটস পাওয়ার ওভার দ্য ইনভেস্টিং। কারণ এখানে সাবসিডিয়ারি কোম্পানির উপরে প্যারেন্ট কোম্পানির একটা কন্ট্রোল থাকবে, বা হচ্ছে কি একটা রাইট থাকবে, ঠিক আছে। হ্যাজ দ্য অ্যাবিলিটি টু এফেক্ট দোজ রিটার্ন থ্রু ইটস পাওয়ার ওভার দ্য ইনভেস্টিং। তো আরেকটা টার্ম এখানে চলে আসলো, দেখেন পাওয়ার। হ্যাঁ, পাওয়ার ওভার দ্য ইনভেস্টিং মানে পাওয়ার বলতে আবার কি বোঝাচ্ছে? বলছে এক্সিস্টিং রাইট দ্যাট গিভ দ্য কারেন্ট অ্যাবিলিটি টু ডিরেক্ট দ্য রিলেভেন্ট অ্যাক্টিভিটিস অফ দ্য সাবসিডিয়ারি। তার মানে হচ্ছে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কিভাবে কাজ করবে বা কোন ডিরেকশনে কাজ করবে সেখানেও কি করে, তারা একটা পাওয়ার এক্সারসাইজ করতে পারে, বা হচ্ছে কি সেখানে একটা ইনফ্লুয়েন্স তারা ক্রিয়েট করতে পারে। তাহলে এই যে ইনফ্লুয়েন্স তারা করতে পারছে অথবা হচ্ছে পাওয়ার এক্সারসাইজ করতে পারছে, তখন আমরা ধরে নিচ্ছি যে কি ওর এখানে একটা ইনভেস্টমেন্ট আছে বা তার একটা রাইট আছে, এবং সেই রাইটের কারণে কি হচ্ছে সেখান থেকে একটা রিটার্ন পাবে, বাট দিস রিটার্ন ইজ নট ফিক্সড, ইট ইজ ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে এই কন্ডিশন গুলো যদি ফুলফিল করে, দেন আমরা বলবো there is a parent subsidiary relationship। আর এখানে দেখেন আবার একটা টার্ম ইউজ করেছে, রিলিভেন্ট অ্যাক্টিভিটিস। রিলিভেন্ট অ্যাক্টিভিটিস বলতে কি বোঝায়? বলছে দোজ দ্যাট সিগনিফিকেন্টলি এফেক্ট দ্য ইনভেস্টিস রিটার্ন। তার মানে আমি ধরেন হচ্ছে গিয়ে আমি একটা ব্যাংকের কি করেছি, কিছু শেয়ার পারচেস করেছি, কিছু বলতে হচ্ছে 50% শেয়ার, মোর দ্যান 50% শেয়ার। তাহলে ব্যাংকের রিলিভেন্ট অ্যাক্টিভিটিস কি? ব্যাংকিং অ্যাক্টিভিটিস মানে লোন দেওয়া, তারপর হচ্ছে কি ডিপোজিট নেওয়া, এটা হচ্ছে কি তার রিলিভেন্ট অ্যাক্টিভিটিস। তাহলে বলছে রিলিভেন্ট অ্যাক্টিভিটিস বলতে বোঝাচ্ছে সিগনিফিকেন্টলি এফেক্ট দ্য ইনভেস্টিস রিটার্ন। তার মানে যে অ্যাক্টিভিটি কারণে তার রিটার্নটা চেঞ্জ হয়, সেই অ্যাক্টিভিটির উপরে কি থাকে, প্যারেন্ট কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানির উপরে একটা ইম্প্যাক্ট থাকে, বা হচ্ছে কি একটা কন্ট্রোল থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডেফিনেশন, যে আমরা প্যারেন্ট এবং সাবসিডিয়ারি কেন হচ্ছে গিয়ে তৈরি করব আর কি, মানে কখন আমরা প্যারেন্ট এবং সাবসিডিয়ারি বলবো। তো এরপরে পরের পয়েন্টটা যেটা বলেছে হোয়াই ফর্ম এ গ্রুপ, হোয়াই ফর্ম এ গ্রুপ। তো এইখানে আপনারা পরে এই পয়েন্টগুলো আহ দেখে নিন ভালো করে। তো এখানে জাস্ট প্রথম প্যারাটা যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝে ফেলতে পারবো যে আসলে কেন আমরা একটা কোম্পানি গ্রুপ করছে। বলছে এ বিজনেস মে অপারেট ইন সেভারাল ডিফারেন্ট মার্কেটস উইথ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। These different market will present different issue for management to address in items of operation and influence, sorry, and finance and so on. তাহলে এখানে বলা হয়েছে যে আমরা ডিফারেন্ট মার্কেটে ই করছি। যেমন হচ্ছে গিয়ে আমি যদি গ্রামীণ ফোনের কথা বলি, তাহলে সেটা হচ্ছে নরওয়ে বেসড একটা কোম্পানি, টেলিনর। তাহলে সে কি করছে, বাংলাদেশে একটা কোম্পানি তারা ওপেন করলো, বাংলাদেশের মানে আরো কিছু ইনভেস্টরের সাথে মিলে তারা হচ্ছে গিয়ে বাংলাদেশে এই গ্রামীণ ফোনটা তারা তৈরি করলো। এখন তৈরি করে তারা কি করলো, এটাকে একটা সেপারেট এন্টিটি করে দিল। কারণ হচ্ছে বাংলাদেশের ল, বাংলাদেশের হচ্ছে গিয়ে রুলস, বাংলাদেশের কাস্টমার, এটা হচ্ছে গিয়ে কি ডিফারেন্ট ফ্রম দ্য নরওয়ে। তাহলে এখন আমি কি করলাম, এখানকার ম্যানেজমেন্টকে আমরা ইনভলভ করলাম, কারণ এখানকার ম্যানেজমেন্ট হচ্ছে বেটার জানে যে এখানকার মানুষের আসলে কিভাবে বিহেভ করে, মানুষ হচ্ছে গিয়ে কি পছন্দ করে। তাহলে আমি কি করলাম, টোটালি আমি টাকা দিলাম, টাকা দিয়ে ম্যানেজমেন্টকে বললাম তুমি বিজনেস করো, এবং এই বিজনেস এগেইনস্ট তুমি কি করো, আমাকে প্রফিট যেটা জেনারেট করতে পারবে তার একটা অংশ আমাকে কি করবা, সেন্ড করে দিবা, ঠিক আছে। তো এই যে ডাইভার্সিটি, ডিফারেন্ট এরিয়াতে ডিফারেন্ট ইস্যু থাকে, তাহলে সেই ডিফারেন্ট ইস্যুকে অ্যাড্রেস করার জন্য আমরা কি করি, প্রতিটা জায়গায় বা প্রতিটা প্রোডাক্ট নিয়ে বা ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে আমরা কি করি, আলাদা আলাদা গ্রুপ করে দিই, আলাদা আলাদা হচ্ছে কি সাবসিডিয়ারি কোম্পানি করে দিই, ঠিক আছে। এই কারণে হচ্ছে কি নর্মালি আমরা এই সাবসিডিয়ারি গুলো ওপেন করি। যেমন হচ্ছে আপনি স্কোয়ারের কথা চিন্তা করেন বা বেক্সিমকোর কথা চিন্তা করেন, তাদের মেইন যে বিজনেস, ফর এক্সাম্পল বেক্সিমকোর মেইন বিজনেস হচ্ছে গিয়ে ধরেন ফার্মাসিউটিক্যালস, বাট এর বাইরে গিয়েও তারা কি করছে, তারা টেক্সটাইল বিজনেস করছে। তাহলে এখন আমরা যদি একটা আমব্রেলার মধ্যে বা হচ্ছে একটা রুফের আন্ডারে যদি আমরা সব এই কাজগুলো করি, তখন হচ্ছে কি আমরা ম্যানেজমেন্টকে মেবি রেসপন্সিবল করতে পারবো না যে এই কাজের জন্য তুমি রেসপন্সিবল বা ওই কাজের জন্য তুমি রেসপন্সিবল। কিন্তু আমরা যদি ম্যানেজমেন্টকে সেপারেট করে দিই, তাহলে হচ্ছে কি আমরা ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্টকে ফার্মাসিউটিক্যাল পারফরমেন্সের জন্য আমরা লায়াবল করতে পারবো, এবং হচ্ছে গিয়ে টেক্সটাইলের যে ম্যানেজমেন্ট তাকে আমরা টেক্সটাইলের পারফরমেন্সের বেসিসে আমরা কি করতে পারবো, লায়াবল করতে পারবো, ঠিক আছে। তো এই কারণে আমরা কি করছি, সেপারেট করে দিচ্ছি ম্যানেজমেন্ট, সেপারেট করে দিচ্ছি তাদের অ্যাক্টিভিটিস, এবং তারপরে কি করছি সেখান থেকে আমরা
অ্যানালাইসিস করছি যে তারা ভালো করছে না খারাপ করছে। তো এই কারণে হচ্ছে কি নর্মালি আমরা এই ডিফারেন্ট টাইপস অফ সাবসিডিয়ারি ওপেন করতে পারি, বাট নট নেসেসারি যে সব ক্ষেত্রে আমাকে ডিফারেন্ট টাইপস অফ সাবসিডিয়ারি ওপেন করতে হবে। আমরা অনেক সময় কি করতে পারি, একই আমব্রেলার আন্ডারেও ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে বা ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে কি করতে পারি, কাজ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখেন এই চারটা পয়েন্ট একটু পড়েন আপনারা সবাই। দেয়ার আর এ নাম্বার অফ রিজনস হোয়াই দ্য বিজনেস মাইট বি স্ট্রাকচার্ড ইন দিস ওয়ে। কেন আমরা হচ্ছে গিয়ে এই যে প্যারেন্ট সাবসিডিয়ারি করছি, কেন হচ্ছে একই আমব্রেলার নিচে আমরা কেন সবগুলো অ্যাক্টিভিটিকে ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিকে নিয়ে আসতেছি না। তো বলছে যে আমরা যদি সেপারেট করে ফেলি আমাদের অ্যাক্টিভিটিস গুলোকে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের বেশ কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কি বলছে দেখেন, অ্যাকাউন্টেবিলিটি অফ ইচ গ্রুপ অফ ম্যানেজার্স ক্যান বি মেড মোর প্রিসাইজ ওয়ে। এটা আমরা করতে পারি, কারণ প্রতিটা টিমকে বা প্রতিটা গ্রুপকে আমরা কি করছি, আলাদা করে দিয়েছি। এখন কে পারফরমেন্স ভালো করছে, কে খারাপ করছে, কেন ভালো করছে, কেন খারাপ করছে, এটা আমার জন্য বোঝাটা কি অনেক বেশি ইজি। দেন হচ্ছে ফাইন্যান্সিং মে বি মেড ইজিয়ার। হ্যাঁ, আমার যেহেতু ডিফারেন্ট গ্রুপ অফ কোম্পানিজ আছে এবং ডিফারেন্ট গ্রুপ অফ কোম্পানিজের ডিফারেন্ট অ্যাসেট আছে, ডিফারেন্ট লাইবিলিটি আছে, তাহলে আমরা কি করতে পারি, ইন্ডিভিজুয়ালি প্রতিটার নামে নামে হচ্ছে গিয়ে কি এই কাজটা আমরা করতে পারি, মানে আমরা যদি ফাইন্যান্সিং করতে হয়। এবং বেশ কিছু কোম্পানি করেছে, মেবি আপনাদের ক্লাস আমি বলেছিলাম যে এস আলম গ্রুপ এরকম করে ডিফারেন্ট টাইপস অফ কোম্পানি তারা কি করেছে, ওপেন করেছে। এবং এই ডিফারেন্ট কোম্পানিজের অ্যাক্টিভিটি দেখিয়ে বা হচ্ছে তাদের মেশিনারিজ দেখিয়ে বা হচ্ছে ল্যান্ড দেখিয়ে তখন তারা কি করেছে, ব্যাংক থেকে লোন নিয়েছে। বেক্সিমকো গ্রুপও তাই করেছে। ঠিক আছে। তো এই ফাইন্যান্সিংটা কি হয়, যখন আপনার আন্ডারে অনেকগুলো কোম্পানি থাকবে, প্রতিটা নামে আপনি কি করতে পারবেন, ফাইন্যান্সিং করতে পারবেন আলাদা আলাদা। ঠিক আছে। দেন বলছে দ্য অ্যাসেট অফ ওয়ান সাবসিডিয়ারি ক্যান বি প্লেসড অ্যাজ সিকিউরিটি ফর ইটস বরোইং, লিভিং দ্য অ্যাসেট অফ আদার সাবসিডিয়ারিজ আনপ্লেসড। এখন দেখেন, একটা গ্রুপ অফ কোম্পানি যদি হয়, তাহলে হচ্ছে কি আপনি যখন লোন নিবেন তখন ব্যাংকে আপনাকে কি করতে হবে, অ্যাসেট মর্গেজ রাখতে হচ্ছে। তো তখন দেখা যাবে যে ব্যাংক যদি কোনো, সরি, কোম্পানি যদি কোনো কারণে ডিফল্ট হয়, তাহলে ব্যাংক কি করবে, আপনার সমস্ত অ্যাসেট বিক্রি করে সে কি করবে, তার টাকাটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি আপনি একটা পার্টিকুলার একটা সাবসিডিয়ারি নামে হচ্ছে লোনটা নেন, তাহলে কি হবে, ওই সাবসিডিয়ারি কোম্পানি যদি ডিফল্ট হয়, দেন হচ্ছে কি কি করবেন, ওর পার্টিকুলার ওর অ্যাসেট আপনি কি করবেন, বন্ধক রাখবেন, প্লেজ হিসেবে রাখবেন, এবং হচ্ছে কি যদি কোনো কারণে আপনি ডিফল্ট হন, তাহলে কি করবে, ওই অ্যাসেটটা বিক্রি করে সে কি করবে, লোনের টাকাটা সে নিয়ে যাবে। তাহলে আমার রিস্কটা কিন্তু কি হচ্ছে, মিনিমাইজ হচ্ছে, যে আমি ইন্ডিভিজুয়ালি প্রতিটা গ্রুপের নামে কি করতে পারি, লোন নিতে পারি, এবং ওই ইন্ডিভিজুয়াল কোম্পানির অ্যাসেটই হচ্ছে কি, মানে প্লেজ হিসেবে আমি রাখবো, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে হচ্ছে কি ওই অ্যাসেট থেকে তাকে পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করব। আমার অন্য সাবসিডিয়ারি কোম্পানির কি হবে না, অ্যাসেটটা এখানে ইউজ করতে হবে না, বা হচ্ছে কি সে এটার উপরে কোনো, মানে তার কোনো ওনারশিপ গ্রো করবে না। আর হচ্ছে ডিসপোজাল অফ এ বিজনেস মে বি মেড ইজিয়ার। আপনারা কি বলতে পারবেন কোন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বা একাধিক মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশ থেকে বিজনেস অফ করে দিয়েছে 5-7 বছরের মধ্যে? স্যার উবার ইটস। হ্যাঁ, উবার ইটস, ফাইন, উবার ইটস বলতে পারেন। তাহলে এখন দেখেন, GlaxoSmithKline হ্যাঁ এটা এটা এই জন্য। বাট উবার ইটসটা আমার মনে ছিল না, ঠিকই বলেছেন। তো এখন দেখেন, দুইটা আলাদা আলাদা আমরা এন্টিটি ডেভেলপ করলাম, একটা হচ্ছে গিয়ে উবার আর একটা হচ্ছে গিয়ে উবার ইটস। কিন্তু যখন করোনা শুরু হলো তার কিছুদিন পরেই কি হচ্ছে, উবার ইটসটা বন্ধ করে দেওয়া হলো। তো এটা সুবিধা কেন হলো, কারণ হচ্ছে গিয়ে যখন আমি এটাকে সেপারেট করে দিয়েছি, তাহলে ওটা আমার ডিসপোজ করে দেওয়া বা হচ্ছে গিয়ে ওটাকে বন্ধ করে দেওয়া আমার জন্য কি অনেকটা ইজি, কারণ ওটার অ্যাকাউন্টিং সিস্টেমটা বা অ্যাকাউন্টিং বা হচ্ছে অ্যাসেট বা হচ্ছে লাইব্রেরি সবকিছু কি আলাদা। তারপরে যেটা বলেন জিএসকে, হ্যাঁ জিএসকে আমাদের দেশে বিজনেস বন্ধ করে দিয়েছে। তারপরে হচ্ছে সানোফি অ্যাভেন্টিস নামে একটা কোম্পানি, তারা বিজনেস বন্ধ করে এটা বেক্সিমকোর কাছে বিক্রি করে দিয়েছে, সম্ভবত বেক্সিমকোর কাছেই বিক্রি করে দিয়েছে। ঠিক আছে। তো এরকম করে যখন আমি হচ্ছে গিয়ে আলাদা আলাদা আমার এন্টিটি থাকবে, তখন কোনো কারণে যদি দেখি যে তার পারফরমেন্স ভালো হচ্ছে না, তাহলে আমি কি করতে পারবো, ওর অ্যাসেট লাইবিলিটি সেপারেট করা আছে, আমি কি করবো, সেটা বেসিসে একটা প্রাইস ডিটারমাইন করে আমরা ওকে কি করলাম, বিক্রি করে দিলাম। ঠিক আছে। তো এই কাজগুলো আমাদের জন্য ইজি হয়। তো সেই কারণে হচ্ছে গিয়ে কি প্যারেন্ট এবং সাবসিডিয়ারি কোম্পানি আমরা আলাদা আলাদা ভাবে মানে করতে পারি আর কি, হ্যাঁ, এস্টাবলিশ করতে পারি। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে হোয়াই প্রিপেয়ার গ্রুপ অ্যাকাউন্ট, তো এটা আমরা লাস্ট ক্লাসেও বলেছি, এবং হচ্ছে গিয়ে এই যে একটা ছোট একটা ছিল, ম্যাথ ছিল, সেটা আমরা ক্লাসে ডিসকাস করেছি মেবি। সেটা হচ্ছে এরকম যে আমরা বলেছিলাম যে দুইটা কোম্পানি, পি লিমিটেড এবং এস লিমিটেড, পি মানে হচ্ছে প্যারেন্ট, এস হচ্ছে কি সাবসিডিয়ারি। নর্মালি আমরা এইভাবেই ফলো করবো, হ্যাঁ, এই টোটাল সেমিস্টারে পি মানে হচ্ছে প্যারেন্ট, এস হচ্ছে সাবসিডিয়ারি, যদি এরকম থাকে। তো আমরা বলেছিলাম যে এস কোম্পানির পারফরমেন্স যদি আপনি দেখেন, এস কোম্পানির পারফরমেন্স হচ্ছে গিয়ে 100 টাকা রেভিনিউ ছিল, আর তাদের খরচ হচ্ছে 85 টাকা, তাহলে তাদের প্রফিট থাকে 15 টাকা, কিন্তু তাদের অপারেটিং অন্যান্য কস্ট হচ্ছে 40,000, দ্যাট মিনস তাদের অপারেটিং লস হয়ে গেল 25 টাকা, এবং ওই বছরের প্রফিট আমরা যদি বলি
সে প্রফিট করতে পারেনি, তার লস হয়েছে 25। কিন্তু তার প্যারেন্ট কোম্পানি যদি দেখি তাহলে দেখবো যে প্যারেন্ট কোম্পানি অনেক ভালো পারফর্ম করছে। কিভাবে পারফর্ম করছে? তার রেভিনিউ, তার কোনো কিছু নাই, কস্ট অফ সেলসও কিছু নাই যেহেতু রেভিনিউ নাই। কিন্তু সে কি করেছে? সে হচ্ছে এই সাবসিডিয়ারি কোম্পানি থেকে একটা ডিভিডেন্ড ইনকাম করেছে, সেটা হচ্ছে কত? 11 টাকা। এই ডিভিডেন্ডটা কিভাবে দিল সাবসিডিয়ারি কোম্পানি? এটা হচ্ছে গত বছরের পারফরমেন্স বেস করে এই বছর হচ্ছে তারা ডিভিডেন্ড দিয়েছে, তাহলে আমরা ডিভিডেন্ড পেলাম। তো ডিভিডেন্ড পাওয়ার পরে এটা আমি কি দেখাচ্ছি? আমার 11 টাকা হচ্ছে আমার রেভিনিউ, এবং হচ্ছে কি 1 টাকা হচ্ছে আমার খরচ, হ্যাঁ, বিভিন্ন আদার কস্ট মিলে। তাহলে আমাদের এখানে প্রফিট থাকছে হচ্ছে 10 টাকা। তাহলে আমার সাবসিডিয়ারি কোম্পানি খারাপ করছে, বাট প্যারেন্ট কোম্পানি কি করছে? ভালো করছে। ঠিক আছে, এই পিকচারটা দেখলে হচ্ছে গিয়ে আমরা এরকম করে দেখতে পাচ্ছি আর কি। কিন্তু আমরা যদি এটাকে এগ্রিগেট করে ফেলি, ঠিক আছে, তখন আমরা দেখতে পাবো যে আসলে মানে আমরা যদি মানে আমরা যদি আলাদা আলাদা করে দেখি তাহলে আমরা মনে মনে করতে পারি যে এস খারাপ, পি হচ্ছে ভালো করছে। কিন্তু এটা যেহেতু প্যারেন্ট সাবসিডিয়ারি কোম্পানি, আমাদের কি করতে হবে? এটা আসলে মার্চ করতে হবে, দুইটা ডাটাকে মার্চ করে দেন এটা হলিস্টিক ওয়ে অথবা হচ্ছে গিয়ে কি এগ্রিগেট ওয়েতে আমাকে কি করতে হবে? চিন্তা করতে হবে যে প্যারেন্ট কোম্পানিটা বা হচ্ছে এই গ্রুপ অফ কোম্পানিজটা কি ওভারঅল ভালো করছে না খারাপ করছে। ঠিক আছে, তো আমরা যদি সেপারেট ইনফরমেশন দেই, এটা অ্যাকচুয়াল ওই গ্রুপের পারফরমেন্স বা ফাইন্যান্সিয়াল পজিশনকে কি করছে না? রিফ্লেক্ট করছে না। আচ্ছা, দেন আসেন হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। আমরা অ্যাকাউন্টিং প্রিন্সিপালস গুলো আপনাদেরকে বলেছিলাম যে এখানে আমরা হচ্ছে সিঙ্গেল এন্টিটি কনসেপ্ট ইউজ করছি। সিঙ্গেল এন্টিটি কনসেপ্ট কারণ হচ্ছে কি আমরা কেন দুইটাকে মার্চ করে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব? কারণ এখানে বলা হয়েছে এটা গ্রুপ অফ কোম্পানিজ, দ্যাট মিনস এটা হচ্ছে কি একটা সিঙ্গেল এন্টিটি। তাহলে ওর আন্ডারে যতগুলো এন্টিটি থাকুক না কেন, সবগুলোকে নিয়ে আমাকে কি করতে হবে? আহ একটা অ্যাকাউন্টস তৈরি করতে হবে। ঠিক আছে, এটাকে আমরা বলছি কি কনসোলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস। তো এখন এখানে যে ইস্যুটা আবার মানে আমাদের গাইড করে সেটা হচ্ছে কি আমরা বলেছিলাম যে সাবস্টেন্স ওভার ফর্ম নামে যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টে বলা হয়েছে যে আমি যখন একটা ট্রানজেকশনকে রেকর্ড করব বা হচ্ছে কি এটাকে ডিসক্লোজ করব বা রিপোর্ট করব, তখন আমাকে দুইটা আসপেক্টে চিন্তা করতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে লিগাল আসপেক্ট, একটা হচ্ছে ইকোনমিক আসপেক্ট। এবং আমরা এখানে বলেছিলাম যে এই সাবস্টেন্স ওভার ফর্ম কনসেপ্ট অনুযায়ী যদি এমন হয় যে ইকোনমিক আসপেক্টটা মোর রিলায়েবল ডাটা ক্রিয়েট করবে বা মোর রিলায়েবল ইনফরমেশন প্রোভাইড করবে টু দ্য শেয়ার হোল্ডার্স অর স্টেক হোল্ডার্স, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? ইকোনমিক সাবস্টেন্সটাকে বা ইকোনমিক আসপেক্টটাকে আমরা লিগাল আসপেক্টের থেকেও কি করব? বেশি মানে ওয়েট দিব। ঠিক আছে, বেশি গুরুত্ব দিব। তো এই কারণেই দেখেন এই ইকোনমিক আসপেক্টের দিক থেকে চিন্তা করলে আমাদের হচ্ছে গিয়ে কি আমরা যদি দুইটা কোম্পানিকে বা প্যারেন্ট এবং সাবসিডিয়ারিকে যদি মার্চ করে ডাটাটা প্রোভাইড করি তাহলে কিন্তু ও সম্পর্কে মোর রিলায়েবল, ওই গ্রুপ অফ কোম্পানি সম্পর্কে মোর রিলায়েবল ইনফরমেশন সে প্রোভাইড করতে পারে। তো সেই কারণে আমরা বলছি যে আমরা সিঙ্গেল এন্টিটি কনসেপ্ট এখানে ফলো করছি। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল হচ্ছে কি সিঙ্গেল ইকোনমিক এন্টিটি অথবা সিঙ্গেল এন্টিটি কনসেপ্ট। ঠিক আছে, তো এটা আপনি যদি কখনো জিজ্ঞেস করে ভাই বাবরে যে সিঙ্গেল এন্টিটি কনসেপ্ট বলতে কি বোঝায় বা হচ্ছে সাবস্টেন্স ওভার ফর্ম এই কনসেপ্টটা কিভাবে হচ্ছে প্যারেন্ট সাবসিডিয়ারি কোম্পানির সাথে রিলেটেড, তখন আপনাকে এইভাবে করে এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, আপনারা মানে বুঝতে পারছো তো সবাই? মানে কারো কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন এই পর্যন্ত? আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। স্যার কোনো সমস্যা নেই এখনকার। হ্যাঁ, ঠিক আছে, এখন পর্যন্ত তো এরকম কোনো কিছু আহ কঠিন বলা হয়নি, আশা করি কোশ্চেন নেই কারো। তো এরপরে দেখেন আমরা কি কি অ্যাকাউন্টস তৈরি করব। তো আমরা অ্যাকাউন্টস তৈরি করব হচ্ছে কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। দেন আমরা যদি কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস বলি তাহলে হচ্ছে কি আমাকে আরেকটা করতে হবে কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। আর এটা বাদ দিয়ে আমরা কি করতে পারি? এই কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস আলাদা না করে আমরা একবারেও করতে পারি কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। ঠিক আছে, তাহলে আমি যদি 2 নম্বরটা করি তাহলে 3 নম্বরটা করতে হবে, কিন্তু আমি যদি 3 নম্বরটা শুধু করি তাহলে হচ্ছে কি আবার 2 নম্বরটা আলাদা করে করতে হবে না। দেন কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, কনসোলিডেটেড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো এন্ড নোটস টু দ্য অ্যাকাউন্টস এন্ড কম্পারেটিভ ফিগার্স। তো আমরা হচ্ছে চেষ্টা করব এই পর্যন্ত কভার করতে। এই ক্যাশ ফ্লোটা হচ্ছে গিয়ে আমরা আমাদের এই সেমিস্টারে নেই, এটা হয়তো এমবিএ তে গিয়ে আপনারা পড়বেন আর কি। আর এখানে দুইটা এই যে নোটস গুলো একটু ভালো করে পড়বেন। নোটস এর মধ্যে দেখেন 3 নম্বরটা যদি বই থাকে 3 নম্বরটা একটু মার্ক করে রাখেন, 3 এবং 4 নম্বরটা এখানে দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয়া আছে। সেটা হচ্ছে দ্য প্যারেন্টস ওন স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। আচ্ছা, তার আগে বলেন যে আমরা যে কনসলিডেশন করব তাহলে কি আমরা সরাসরি কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অফ প্যারেন্ট এবং সাবসিডিয়ারি একবারে করে ফেলবো, নাকি আমরা প্রথমে হচ্ছে প্যারেন্টের জন্য হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব,
সাবসিডিয়ারির জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, দেন হচ্ছে কি প্যারেন্ট এবং সাবসিডিয়ারি দুইটাকে এগ্রিগেট করে কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব। কোনটা আমরা কি সরাসরি কনসোলিডেটেড স্টেটমেন্ট তৈরি করব নাকি হচ্ছে আগে সেপারেট করতে হবে দেন হচ্ছে গিয়ে কনসোলিডেট করতে হবে? Sir, আগে স্যার সেপারেট সেপারেট করে আগে কারণ হচ্ছে Right, হ্যাঁ, তাহলে প্রতিটা কোম্পানি কি করবে সেপারেট করে করবে বা সেপারেট ইনফরমেশন থাকবে, দেন আমরা কি করব এটাকে মার্চ করে একটা মানে একটা কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব। আচ্ছা, তো এখন এখানে আমরা যেটা বলছিলাম যে আমি ধরেন হচ্ছে গিয়ে কোথাও ইনভেস্টমেন্ট করলাম, আমি ধরেন আমরা বললাম যে আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যালের আন্ডারে আমরা নতুন আরেকটা হচ্ছে গিয়ে বা স্কয়ার গ্রুপের আন্ডারে আমরা নতুন একটা হচ্ছে গিয়ে বিজনেস তৈরি করবো। সেটা হচ্ছে গিয়ে কি ধরেন এখন মার্কেটে অনেক ইলেকট্রিক কার ইউজ হচ্ছে, তো আমরা চিন্তা করলাম যে বাইরে থেকে আমরা হচ্ছে বিওয়াইডি যে এটা আছে ব্র্যান্ড আছে সেই বিওয়াইডি, যদিও বাংলাদেশে অন্য একটা কোম্পানি মেবি নিয়ে এসেছে এটা, জাস্ট আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে বিওয়াইডি কোম্পানি বা হচ্ছে টেস্টার কোনো একটা কোম্পানি আমরা কি করবো বাংলাদেশে ওপেন করবো। ঠিক আছে, তো এখন বা আমরা হচ্ছে কি এরকম একটা ইলেকট্রিক ভেহিকেল আমরা কি করবো এস্টাবলিশ করবো, ফ্যাক্টরি এস্টাবলিশ করবো। তাহলে এখন আমি যখন প্যারেন্ট কোম্পানি যখন হচ্ছে গিয়ে ওই সাবসিডিয়ারি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে সেটা কি নামে দেখাবে? প্যারেন্ট কোম্পানি যখন একটা সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার কিনে নিল, ধর হচ্ছে 50% শেয়ার কিনে নিল, তাহলে এইটাকে সে কি নামে রেকর্ড করবে? সে রেকর্ড করবে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারিজ ডেবিট আর হচ্ছে কি ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, তো প্যারেন্ট কোম্পানির বইতে প্যারেন্ট কোম্পানি যখন নিজের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন তৈরি করবে তখন হচ্ছে কি এই আইটেমটা তার বইতে থাকবে, ইনভেস্টমেন্ট ইন সাবসিডির নামে তার বইতে থাকবে, এবং এটা কি ধরনের অ্যাসেট? এটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট হিসেবে থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আরেকটা বলেছে 4 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে দ্য প্যারেন্টস ওন ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট অফ প্রফিট অফ লস shows the dividend income receipt and receivable from the subsidiaries। এবং যখন আপনি ইনকাম স্টেটমেন্ট তৈরি করবেন তাহলে এই যে আমি ইনভেস্টমেন্ট করেছি এখানে সেই ইনভেস্টমেন্টের এগেনস্টে আমি কি পাবো? ডিভিডেন্ড ইনকাম পাবো। তাহলে বলছে যে আমি যখন ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনের মধ্যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যাকাউন্ট তৈরি করব তখন হচ্ছে কি এই ডিভিডেন্ড ইনকামকে আমার ইনকাম হিসেবে শো করবো। ঠিক আছে, কিন্তু এই কথাটা আলাদা করে বলার উদ্দেশ্য হচ্ছে কিন্তু যখন আমরা হচ্ছে কনসলিডেট করে ফেলবো, কনসলিডেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব বা কনসলিডেট স্টেটমেন্ট অফ প্রফিট অর লস তৈরি করব তখন কিন্তু এই দুটো এলিমেন্ট কনসলিডেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন অথবা ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের মধ্যে কি হবে না, আসবে না। যখন আমরা মার্চ করব জাস্ট ইনফরমেশনটা মাথায় রাখেন আর কি, মনে রাখেন। ঠিক আছে, যে আমরা ইন্ডিভিজুয়াল যখন প্যারেন্ট কোম্পানি ব্যালেন্স শিট তৈরি করব তখন হচ্ছে কি ইনভেস্টমেন্টটা থাকবে, এবং যখন তার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করব তখন ডিভিডেন্ড ইনকামটা থাকবে। কিন্তু যখন আমরা মার্চ করব দ্যাট মিন্স কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব তখন এই দুইটা এলিমেন্ট কি হয়ে যাবে? এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা এলিমেন্ট হচ্ছে কি আপনার কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আসবে না, জাস্ট ইনফরমেশনটা মনে রাখার জন্য। আর এটা তো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম তাই না, যে আমরা কোন ইনভেস্টমেন্টটাকে কোন ধরনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিয়ে থাকি বা দিব আর কি, এটা বলেছিলাম না ক্লাসে? ইয়েস স্যার। Yes, sir. ঠিক আছে, আচ্ছা তো সিঙ্গেল এন্টিটি কনসেপ্ট এটা আর আলাদা করে পড়ার মানে দরকার নেই, আমরা পরেরটাই চলে যাচ্ছি। পরেরটা হচ্ছে দেখেন এখানে এই যে আমরা প্যারেন্ট এবং সাবসিডিয়ারি কথা বলছি, তো এখন প্যারেন্ট এবং সাবসিডিয়ারি কোম্পানি যে ইনভেস্টমেন্টটা এটা দুইটা ভাবে হতে পারে, এখানে দুইটা ওয়ের কথা বলা হয়েছে। একটা হচ্ছে বাইং অ্যান আনইনকর্পোরেটেড বিজনেস। ঠিক আছে, তাহলে আমরা 2.2 শুরু করেছি, সিঙ্গেল এন্টিটি কনসেপ্ট কি সেটা আমরা বলেছি অলরেডি। তো সিঙ্গেল এন্টিটি কনসেপ্টের মধ্যে আমরা যে বলছি যে আমি একটা সাবসিডিয়ারি কোম্পানি কিনে নিব, এটা কিভাবে সম্ভব? একটা হতে পারে বাইং অ্যান আনইনকর্পোরেটেড বিজনেস, দ্যাট মিনস হচ্ছে গিয়ে আপনার ওনারশিপ সোল প্রপার্টিশিপ বিজনেস। ঠিক আছে, সোল প্রপার্টিশিপ বিজনেস এখানে বলা হচ্ছে, বলছে when an company invest in an unincorporated business it pays cash to the proprietor and in exchange acquires legal title to all the assets and all the liabilities of the business। তার মানে যখন আমি হচ্ছে কি একটা পার্টনারশিপ, আমি একটা হচ্ছে কি সোল প্রপার্টিশিপ বিজনেস কিনে নিয়েছি, তো এখন দেখেন সোল প্রপার্টিশিপ বিজনেস সে আলাদা বিজনেস করবে, ঠিক আছে, আলাদা করে বিজনেস করবে, বাট আমি কি করছি সেটাকে আমি আমার কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতেছি, আমি পুরোটা অ্যাসেট এবং লাইবিলিটি আমি কি করলাম ওনারের কাছ থেকে আমি কিনে নিলাম, যদিও দুইটা আলাদা করে বিজনেস করে বাট এটা হচ্ছে কি আমার ওনারশিপের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এরকম একটা সিচুয়েশন যদি হয় তাহলে এক্ষেত্রে দেখেন বলা হয়েছে দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অফ প্যান্থার লিমিটেড অ্যান্ড সিল আর সোল ট্রেডার
at 31st December 2021 are as follows. তাহলে দুইটা কোম্পানির দেয়া আছে পি এবং এস দেখেন। তো এখন বলা হয়েছে এটার ক্যাশ হচ্ছে 10,000, এটার ক্যাশ করে কিছু নাই। এটার কবে ডেটটা মনে রাখেন একটু, 31st December 2021 ধরে নিচ্ছে। আদার অ্যাসেট হচ্ছে গিয়ে 13,000 আছে পি প্যারেন্টের, এবং সাবসিডিয়ারি হচ্ছে 6,000। দেন প্যারেন্টের শেয়ার ক্যাপিটাল হচ্ছে 8,000, সাবসিডিয়ারি হচ্ছে 4,000, ওর রিটার্ন আর্নিংস হচ্ছে 12,000। ও মাত্র বিজনেস শুরু করেছে বা শুরু করেনি, এরকম একটা অবস্থা। দেন ওর ইকুইটি হচ্ছে, টোটাল ইকুইটি হচ্ছে 8 আর 12 20,000, আর ওর হচ্ছে 4,000, লাইবিলিটি হচ্ছে 3,000, ওর হচ্ছে 2,000। তো এখন বলছে ইমিডিয়েটলি আফটার অ্যাবভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর প্রিপেয়ার্ড। হ্যাঁ, এই যে দুইটা কোম্পানি, দুইটা এন্টিটি আলাদা আলাদা করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করলো। অন 31st December 2021, P Limited buys the net asset and business of S Limited for 4,000 in cash. তাহলে এখন দেখেন ওর শেয়ার ক্যাপিটাল কত, 4,000। তো আমরা কি করলাম, এই প্যারেন্ট কোম্পানি 4,000 টাকা দিয়ে এই এসটাকে কিনে নিল। তার মানে হচ্ছে কি এটা আমার ওনারশিপের মধ্যে চলে আসলো। তো চলে আসার পরে এখন কি বলছে, হ্যাঁ এখন কি বলছে দেখেন, 1 বছর পরে, মানে আমি তো 31st ডিসেম্বরে কিনে নিলাম, দেন নেক্সট ইয়ারে 2022-এ P Limited itself made sales of 6,000 with cost of 4,500। তার মানে হচ্ছে আমি 6,000 টাকার সেল করেছি, এবং এই সেল করতে গিয়ে আমার 4,500 টাকা আমার খরচ হয়েছে, মানে গুডস, কস্ট অফ গুডস প্রোডাকশন যদি আমরা বলি। দেন P Limited received ক্যাশ অফ টাকা 3,000 ফ্রম সেল। তার মানে হচ্ছে দেখেন 6,000 টাকা সেল করেছি, 3,000 টাকা আমি কি পেয়েছি, ক্যাশ পেয়েছি। তাহলে ক্যাশ যদি পাই তাহলে আমার ক্যাশ কি হয়েছে, 3,000 টাকা বেড়েছে। আমার গত বছর যা ক্যাশ ছিল তার থেকে এই বছর 3,000 টাকার ক্যাশ আমার বেড়েছে। আর রিমেনিং 3,000 এটা হচ্ছে কি 2022 সাল শেষে আউটস্ট্যান্ডিং আছে। তাহলে এটা কি থাকবে, কি নামে থাকবে, এটা কি আমার জন্য অ্যাসেট নাকি আমার জন্য আহ মানে লাইবিলিটি? এই 3,000, 6,000 টাকা সেল করেছি, 3,000 টাকা আমি ক্যাশ পেয়েছি, আর বাকি 3,000 কে আমি কি বলবো, 6,000 টাকা সেল করেছি, 3,000 টাকা ক্যাশ পেয়েছি, বাকি 3,000 কে কি বলবো, অ্যাকাউন্ট রিসিভেবল, রাইট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে এটা চলে আসবে ব্যালেন্স শিটে, ঠিক আছে। তারপরে বলছে এই যে আপনি 4,500 টাকার কস্ট ইনকার করেছেন, কস্ট ওয়ার ইনকার অন ক্রেডিট অ্যান্ড হ্যাভ নট বিন সেটেল। তার মানে এটা আমার কি লাইবিলিটি হিসাবে আমার আসবে কত টাকা, 4,500 টাকাই আমার এখানে আসবে। তাহলে দেখেন প্যারেন্ট কোম্পানির কি কি হলো আগের বছরের তুলনায়, এই যে এখানে যে ইনফরমেশনটা আছে, এই ইনফরমেশন থেকে দেখেন আমরা চেঞ্জ কি হবে, চেঞ্জ হবে এটা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার পরে আমরা বললাম যে আপনি 4,000 টাকা দিয়ে কি করেছেন, এটা কিনে নিয়েছেন, তাহলে ওর ক্যাশ কি হলো, 10,000 থেকে 4,000 টাকা কমে গেল। আর ওর একটা ইনভেস্টমেন্ট আসলো, সেই ইনভেস্টমেন্টের নাম কি, ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড। আচ্ছা, এর পরের বছর এসে আমরা 6,000 টাকা সেল করলাম, তার মধ্যে 3,000 টাকা ক্যাশ পেলাম, আর 3,000 টাকা কি হবে, রিসিভেবলস, ঠিক আছে। আর 4,500 টাকা আমি কস্ট বিয়ার করলাম, বাট 4,500 টাকার পুরোটাই হচ্ছে কি আমার জন্য একটা লাইবিলিটি, বাট বিকজ আমি এটা কোনো ক্যাশ পেমেন্ট এখন পর্যন্ত করিনি। দেন P Limited also carried on a trade which made sales of, তাহলে এখন কি হচ্ছে দেখেন, এস লিমিটেড কি করেছে, টোটাল সেল করেছে 3,000 টাকা, তার মধ্যে 2,000 টাকা হচ্ছে ক্যাশ রিসিভ করেছে, 1,000 হচ্ছে কি আউটস্ট্যান্ডিং, এবং এই সেল করতে গিয়ে তার টোটাল খরচ হয়েছে 1,000 and which have not been paid yet। তাহলে এরকম একটা সিচুয়েশন হওয়ার পরে প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অফ পি লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2020 and the 2022 and the statement of financial position as at that date reflecting the above information। তাহলে বলা হচ্ছে যে এই ইনফরমেশনের পরে 2022-এ আপনার টোটাল, আমরা যদি এটা বের করি কনসিডারেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, দেন এটাকে আমরা কিভাবে করব, শো করব। তাহলে এখন দেখেন আমরা যখন এই দুইটা কোম্পানিকে আমরা মার্জ করব, তখন এই কোম্পানির টোটাল সেলস কত, পি কোম্পানির 6,000, আর এস কোম্পানির সেলস কত, 3,000, তার মানে টোটাল কত, 9,000। তাহলে আমরা রেভিনিউ দেখাবো যখন আমরা কনসলিডেট করব, ঠিক আছে, যখন আমরা কনসিডারেট করব তখন হচ্ছে গিয়ে আমরা এখানে দেখাবো হচ্ছে 6,000 প্লাস 3,000, টোটাল হচ্ছে কত, 9,000। দেন আমরা এক্সপেন্ডিচার যদি দেখি, এখানে 4,500, এখানে হচ্ছে কি 1,000, তাহলে টোটাল কত, 5,500। তাহলে এই গ্রুপ অফ কোম্পানিজ বা এই টোটাল বিজনেসের আমার প্রফিট কত, 3,500 টাকা।
3,500 টাকা। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে গিয়ে আমরা ক্যাশ কত টাকা দেখাবো। ক্যাশ আমাদের ছিল কত, 10,000। এখন এই 10,000-এর থেকে আমরা দেখেন এখানে আমরা ক্যাশ পেলাম 3,000, আর সাবসিডিয়ারি কোম্পানি ক্যাশ পেলো কত, 2,000। এই যে 2,000, তাহলে আমাদের ক্যাশ ছিল 10,000, তার সাথে 3,000 যোগ হবে, আর এখানে 2,000 যোগ হবে। কিন্তু আমরা এস লিমিটেডকে কেনার সময় 4,000 টাকা আবার দিয়ে দিয়েছিলাম। তাহলে দেখেন আমাদের কি হলো, 10,000 মাইনাস হচ্ছে 4,000 টাকা আমি দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে এই কোম্পানির আমাদের হচ্ছে ক্যাশ আমরা সেল করেছিলাম, ক্যাশ শেষ 3,000। তাহলে টোটাল ক্যাশ কত থেকে ব্যালেন্স 9,000, আর সাবসিডিয়ারি কোম্পানি ক্যাশ ব্যালেন্স কত, 2,000। তাহলে আমাদের টোটাল আমাদের এখানে 2022 সালে গিয়ে আমাদের ক্যাশ ব্যালেন্স দাঁড়াবে হচ্ছে গিয়ে 11,000 টাকা। ঠিক আছে, তো এরপরে দেখেন আমাদের আরেকটা এলিমেন্ট ছিল সানড্রি অ্যাসেটস। তো সানড্রি অ্যাসেটস এর মধ্যে আমার 13,000 টাকা ছিল, আর এরপরে হচ্ছে কি আমাদের বাকিতে সেল করেছে 3,000, আর ও বাকিতে সেল করেছে হচ্ছে গিয়ে 1,000 টাকা। তাহলে টোটাল কত, 3,000 এক 4,000, আর আগে ছিল 13,000। তাহলে আমরা এইভাবে লিখতে পারি সানড্রি আদার অ্যাসেটস 13,000 প্লাস 3,000, 13,000 প্লাস 3,000, তাহলে 16,000। আর দেখেন সানড্রি এস কোম্পানির জন্য, সিল কোম্পানির জন্য সানড্রি অ্যাসেটস ছিল কত, 6,000। আর এখানে ও 3,000 টাকা যে বিক্রি করেছে তার মধ্যে 1,000 টাকা হচ্ছে কি সে পাবে, আউটস্ট্যান্ডিং আছে। তাহলে সেখানে দাঁড়াচ্ছে কত, সেখানে দাঁড়াচ্ছে হচ্ছে কি 6 + 1 7,000। তাহলে টোটাল আসলো আপনার 16 আর 7, তার মানে হচ্ছে 23,000, 23,000 টাকা। তাহলে আমরা টোটাল অ্যাসেট পেয়ে গেলাম যোগ করলে। দেন হচ্ছে আমরা যদি শেয়ার ক্যাপিটালকে নিয়ে আসি, হ্যাঁ শেয়ার ক্যাপিটালকে নিয়ে আসি, তাহলে এখন এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু মনে রাখবেন সবসময়, যে আমি যে ইনভেস্টমেন্ট করলাম, ইনভেস্টমেন্টটা করে আসলে কি করলাম, ওর অ্যাসেটটাকেই আমরা কি করলাম, সরি, ওর এই শেয়ারটাকে কি করলাম, আমরা কিনে নিলাম। ঠিক আছে, তাহলে আমি যখন হচ্ছে আমার কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, তখন আমরা এই 8,000 প্লাস 4,000 12,000 টাকা দেখাবো কিনা, নাকি শুধুমাত্র প্যারেন্ট কোম্পানির 8,000 টাকা দেখাবো। শেয়ার ক্যাপিটাল আমার কত, 12,000 তো টাকা। শুধুমাত্র প্যারেন্ট কোম্পানির এটা দেখাতে হবে না? রাইট, তাহলে এখানে আমাদের শুধুমাত্র যখন আমরা কনসলিডেট করব তখন হচ্ছে কি শুধুমাত্র আমাদের প্যারেন্ট কোম্পানিটা এখানে দেখাতে হবে, 8,000 প্লাস হচ্ছে কি 8,000। ঠিক আছে, এটা খুব সিম্পল একটা ম্যাথ, মানে এরকম ম্যাথ মানে আরেকটু ইনফরমেশন দিয়ে হচ্ছে কি ম্যাথটা আমরা করতে দিব আপনাদেরকে। বাট এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে আমরা যখন কনসলিডেট করব তখন হচ্ছে কি সাবসিডিয়ারি কোম্পানির ইকুইটি পার্টটা কি হবে না, ইকুইটি বলতে হচ্ছে গিয়ে আপনার পার্টটা আর কি, শেয়ার ক্যাপিটালের পার্টটা, এই পার্টটা কি হবে না, আসবে না। ঠিক আছে, মানে ইকুইটির মধ্যে আপনার শেয়ার ক্যাপিটাল প্লাস রিটেন আর্নিংস দুইটাই কি হবে না, আসবে না আর কি। তো এরপরে দেখেন, এরপরে হচ্ছে রিটেন আর্নিংস আমাদের ছিল হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, 12,000 টাকা হওয়ার পরে এখানে দেখেন আমাদের প্রফিট হয়েছে কত টাকা, 3,500 টাকা এগ্রিগেট প্রফিট। তাহলে 12,000 আর 3,500, তার মানে কত, 15,500 হচ্ছে গিয়ে আমরা রিটার্ন দেখাবো। আমাদের প্যারেন্ট কোম্পানির গত বছর রিটার্ন ছিল 12,000, এই বছর আমরা দেখাবো কত, টোটাল 15,000। দ্যাট মিনস ওর প্রফিট আর আমার প্রফিট কি করছি, আমরা কিন্তু যোগ করে দেখাচ্ছি। ঠিক আছে, যোগ করে দেখাচ্ছি। এখন এর আগে দেখেন ওর কিন্তু কোনো রিটার্ন আর্নিংস ছিল না, রিটার্ন আর্নিংস থাকলেও এটা আমরা অন্যভাবে দেখাতাম। তো রিটার্ন আর্নিংস যেহেতু ছিল না, তো আমরা কি করব, আমরা হচ্ছে এই 15,500 টাকা আমরা শো করে দেখাচ্ছি। ঠিক আছে, এটার একটা আছে, আমরা ওটা পরে মানে আরেকটু যখন ডিপে আমরা অ্যানালিসিস তখন এটা দেখাবো। রিটার্ন আর্নিংস আরেকটা পার্ট বাকি আছে। বাট শেয়ার ক্যাপিটালের ক্ষেত্রে মনে রাখেন, শেয়ার ক্যাপিটালের ক্ষেত্রে হচ্ছে আমরা শুধুমাত্র হচ্ছে কি প্যারেন্ট কোম্পানিটা দেখাবো, সাবসিডি কোম্পানিটা দেখাবো না। আচ্ছা, এখন এখানে দেখেন আমার প্যারেন্ট কোম্পানির লাইবিলিটি ছিল হচ্ছে 4,500, সাবসিডিয়ারি কোম্পানির লাইবিলিটি ছিল হচ্ছে 1,000। তাহলে এখন বলেন তো এখান থেকে যে আমরা লাইবিলিটি কত টাকা শো করব। আবার বলছি ইনফরমেশনটা, আমাদের প্যারেন্ট কোম্পানির লাইবিলিটি ছিল হচ্ছে 4,500, সাবসিডিয়ারি কোম্পানির লাইবিলিটি হচ্ছে কি 1,000। তাহলে আমরা আমরা যখন কনসিডারেশন করব তখন আমরা এই লাইবিলিটি কত টাকা দেখাবো। এখানে 4,500, এখানে হচ্ছে গিয়ে 1,000। হ্যাঁ বলেন, বলতে চাচ্ছেন আমার রিহাদ। দুটাই দেখাবো, মানে দুটো প্লাস করে যেটা হয় সেটাই দেখাবো। আচ্ছা ফাইন,
তাহলে হচ্ছে দেখেন আগে ছিল 3,000, নতুন করে যোগ হলো কত 4,500, তাহলে টোটাল কত 7,500। আর এস কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি ছিল 2,000 আর নতুন করে যোগ হলো কত 1,000, তাহলে 3,000, তাহলে টোটাল 10,500। 10,500 কি করছি আমরা এখানে দেখাচ্ছি। তাহলে এখন দেখেন যে আমরা দুইটাকে মার্চ করার ফলে দেখেন ওর ফাইন্যান্সিয়াল পিকচারটা কি হয়েছে, অনেক বেটার হয়ে গেছে গত বছরের তুলনায়। আগে ওর লাইবিলিটি ছিল, টোটাল অ্যাসেট ছিল ধরেন আমরা যদি বলি 25,000, এটা হয়ে গেল কত 34,000, এবং এটার মধ্যে কিন্তু দুইটা কোম্পানিটাই অ্যাড করা আছে আর কি। ঠিক আছে, তো এরকম করে আমাদের কি করতে হবে, আমরা যখন দুইটা আলাদা আলাদা ব্যালেন্স শিট পাবো তখন সেই দুইটাকে মার্চ করে আমরা একসাথে করে ফেলবো। বাট যে জিনিসটা মনে রাখতে হবে যে ওর ওর ইকুইটিটা আমার ইকুইটির মধ্যে আসবে না, মানে হচ্ছে ওর ইকুইটির পার্টটা, ইকুইটি বলতে ক্যাপিটালের পার্টটা কিন্তু আমার কনসিডারেড ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে আসবে না আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এটা গেল হচ্ছে গিয়ে যদি আপনি প্রথম দিকে যখন একটা স্যার রিটেন আর্নিংস এর পার্টটাও তো আসবে না, তাই না? ট্রেনিং পার্টটা আসবে, একটা পোর্শন আসবে। কোন পোর্শনটা আসবে, ধরেন হচ্ছে কি আমি যে বছর কিনে নিলাম, ধরেন আগে ওদের ই ছিল 100 টাকা, ঠিক আছে 100 টাকা, কিন্তু আমি কিনে নেওয়ার পরে ওটা হয়েছে কত 120 টাকা, তাহলে এই 20 টাকার একটা অংশ আমার এখানে আসবে। ঠিক আছে, তো যেটা মনে রাখবেন সেটা হচ্ছে কি শেয়ার ক্যাপিটালের পার্টটা এখানে আসবে না আর কি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে কি আমরা একটা আনইনকর্পোরেট মানে একটা বিজনেস শুরু হয়নি, তখনই আমরা কি করলাম একটা বিজনেস আমরা কিনে নিলাম, এবং কিনে হচ্ছে কি কি তাকে আমরা আমার আন্ডারেই মানে হচ্ছে কি সেপারেট এন্টিটি মানে সেপারেট এন্টিটি সে তাকে আমি কি করলাম আমি বিজনেস কন্টিনিউ করলাম, এবং হচ্ছে গিয়ে বছর শেষে আমরা দুইটাকে মার্চ করে এরকম একটা ব্যালেন্স শিট তৈরি করতে পারি। বাট এরপরে দেখেন বলা হচ্ছে বাইং এ কোম্পানি, দ্যাট মিনস হচ্ছে কি আপনি একটা কোম্পানি পারচেস করেছেন, কোম্পানি অ্যাকোয়ার করেছেন, মানে ইট ইজ অলরেডি এস্টাবলিশড, এটা বিজনেস করেছে, এরপরে আপনি গিয়ে কি করেছেন ওই কোম্পানির কিছু শেয়ার আপনি কিনেছেন। তো বলছে when a company invest in the share of another company, the legal position is very different. Companies have their own legal identity separate from that of their owners. The acquirer therefore pays cash or transfer other asset to the acquiree's shareholders to buy their shares. That means হচ্ছে ধরেন সাবসিডিয়ারি কোম্পানি কিছু শেয়ার হোল্ডার ছিল, তো তাদের কাছ থেকে আমি কি করলাম শেয়ারটা কিনে নিলাম, তাহলে ওকে আমি ক্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে আমি ক্যাশ দিয়ে দিলাম, আর ও কি করলো আমাকে শেয়ারগুলো দিয়ে দিল। আচ্ছা, তো শেয়ারগুলো যদি দিয়ে দেয় তাহলে দেখেন শেয়ারগুলো যদি দিয়ে দেয় তাহলে সেটা হচ্ছে আমার জন্য হচ্ছে ইনভেস্টমেন্ট হিসেবে আমি শো করছি। ঠিক আছে, আমার ইনভেস্টমেন্ট হিসেবে আমি শো করছি। আচ্ছা, তো বলছে ইট ডাজ নট অ্যাকোয়ার লিগাল টাইটেল টু দ্য নেট অ্যাসেট অফ দ্য অ্যাকোয়ারি দ্যাট রিমেইনস উইথ দ্য অ্যাকোয়ারি। আচ্ছা, এটা বলতে চাচ্ছে যে ওইটাও সেপারেট এন্টিটি, আমরাও সেপারেট এন্টিটি, কিন্তু আমি কি করেছি ওর কিছু শেয়ার আমি কিনে নিয়েছি। ঠিক আছে, তো এরকম একটা সিচুয়েশনে দেখেন বলা হচ্ছে প্যারেন্ট কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি। তো এই প্যারেন্ট কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে আগের মতোই সব ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, আগের মতো ইনফরমেশন দেওয়া আছে, বাট এখানে মেবি রিটেন আর্নিংসটা দেওয়া আছে যেটা আগে দেওয়া ছিল না। তারপর হচ্ছে শেয়ার ক্যাপিটালটা দেওয়া আছে, ওখানে ছিল আমার হচ্ছে 8,000, ওর হচ্ছে কি 1,000, আর হচ্ছে লাইবিলিটি দেওয়া আছে 3,000 আর 2,000। আচ্ছা, তো এরপরে বলেছে এরকম একটা সিচুয়েশন ছিল 31 December 2021, দেন ইমিডিয়েটলি আফটার দ্য অ্যাবভ ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর প্রিপেয়ার্ড, Parent Limited buys the net assets and business of subsidiary limited on 31st December for 4,000 in cash. তাহলে আপনি কি করলেন ক্যাশ টাকা দিয়ে এটাকে কিনে নিলেন। ঠিক আছে, 31 ডিসেম্বরে গিয়ে কেন 4,000 টাকা দিলেন, কারণ ওর দেখেন ওর টোটাল ক্যাপিটাল ছিল 1,000 আর রিটার্ন ছিল হচ্ছে 3,000, তার মানে টোটাল কত 4,000। তাহলে আমি 4,000 টাকা দিয়ে কি করলাম ওর অ্যাসেট গুলো কিনে নিলাম, মানে ওর শেয়ার কিনে নিলাম। দ্যাট মিনস এখন হচ্ছে কি আমি 100% কিনে নিয়েছি, ওর শেয়ার কিনে নিয়েছি। আচ্ছা, এরপরে বলছে 2022 সালে গিয়ে আমরা আবার ওই আগেরটার মতোই 6,000 টাকা টোটাল সেল করেছি, যার মধ্যে 4,500 টাকা 6,000 টাকা সেল করেছি এবং কস্ট হচ্ছে 4,500। এই 6,000 এর মধ্যে 3,000 আমি কি করেছি ক্যাশ কালেক্ট করেছি, এবং 3,000 হচ্ছে কি আমি বাকি আছে 4,500 টাকা পুরো টোটালটা কি হচ্ছে এখন আমি টাকা পরিশোধ করিনি, দ্যাট মিনস এটা আমার লাইবিলিটি। আর সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রেও কি বলা আছে, সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রেও বলা হচ্ছে যে আপনি 3,000 টাকা সেল করেছেন, তার মধ্যে 2,000 টাকা আপনি ক্যাশে সেল করেছেন আর 1,000 টাকা হচ্ছে বাকিতে। আর এর বাইরে আপনি 1,000 টাকা কি করেছেন খরচ খরচ করেছেন। ঠিক আছে, তো এরকম একটা সিচুয়েশন যদি আপনাকে দেওয়া হয় দেন আপনাকে বলা হলো যে ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, তো কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি আমরা করতে চাই তাহলে এখন দেখেন এটা মনে টোটালটা করেছে কিনা, হ্যাঁ করেছে। আমরা তাহলে প্রথমে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আগে দেখি, প্রফিট অ্যান্ড লস। তাহলে দেখেন 2022 সালে গিয়ে
প্যারেন্ট কোম্পানি বিক্রি করেছে 6,000, সাবসিডিয়ারি কোম্পানি বিক্রি করেছে 3,000, তাহলে টোটাল সেলস কত? 9,000। আর আমাদের কস্ট ছিল 4,500 আর ওর ছিল 1,000, তাহলে টোটাল কত? 5,500। দেন প্রফিট হচ্ছে গিয়ে কত? 3,500। আচ্ছা, তো প্রফিট 3,500 যদি হয়, দেন এখন এখানে আসেন। ইনভেস্টমেন্ট আমাদের দেখেন, সাবসিডি প্যারেন্ট কোম্পানি হচ্ছে গিয়ে ওর ক্যাশ কত টাকা ছিল? ওর ক্যাশ ছিল হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকার মধ্যে সে কি করেছে? 4,000 টাকা এই কোম্পানিকে দিয়ে দিয়েছে। তো দিয়ে দেওয়ার পরে যে 4,000 টাকা তার দিল, সেটাকে সে কি নামে দেখাবে? ইনভেস্টমেন্ট ইন সিল লিমিটেড। ঠিক আছে, 2021 সালে যেহেতু সে দিয়ে দিয়েছে, তাহলে সে দেখাবে ইনভেস্টমেন্ট ইন সি লিমিটেড হচ্ছে 4,000। 22 সালেও সে যখন ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল এস্টিমেট তৈরি করবে, দ্যাট মিনস স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন তৈরি করবে, তখন সে দেখাবে কত? 4,000। আচ্ছা, ক্যাশ ছিল হচ্ছে গিয়ে 10,000 ছিল, 4,000 টাকা দিয়ে দিয়েছে, তার এখন ক্যাশ হয়ে গেল কত? 6,000। আর আমার সানডে অ্যাসেটস ছিল হচ্ছে, দেখেন এখানে 13,000 টাকা সানডে অ্যাসেটস ছিল আমার। তাহলে টোটাল অ্যাসেট হচ্ছে 13,000, শেয়ার ক্যাপিটাল ছিল 8,000, রিটার্ন আর্নিংস ছিল 12,000, তাহলে টোটাল ইকুইটি 20,000, লাইবিলিটি ছিল 3,000। দেন আমাদের ই আসলে হচ্ছে টোটাল লাইবিলিটি এন্ড ইকুইটি হচ্ছে 23,000। আর সাবসিডিয়ারি কোম্পানির সানডে অ্যাসেটস ছিল 6,000, টোটাল অ্যাসেট হচ্ছে তাহলে 6, শেয়ার ক্যাপিটাল 1,000, 3,000। আর হচ্ছে আহ, আপনার ইকুইটি পার্টটা যদি দেখেন, তাহলে ইকুইটি হচ্ছে 4,000, লাইবিলিটি হচ্ছে 2,000। তো এখন আমরা যদি কনসলিডেট করতে চাই, দেখেন কনসলিডেশন করার সময় যে জিনিসটা মনে রাখতে হবে, এই যে ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড, এটা কি হবে না? কনসলিডেশনের মধ্যে আসবে না। এই যে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কি হবে না? আসবে না। ঠিক আছে, আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে গিয়ে আমি যে ইনভেস্টমেন্ট করেছি, সেই ইনভেস্টমেন্টটা কিসের মধ্যে করেছি? অ্যাসেটের মধ্যে করেছি। ওর অ্যাসেটে গিয়ে হেড করেছে, তাহলে ওর অ্যাসেটটাই তো আমি আমার অ্যাসেট হিসেবে দেখাচ্ছি এখন। ঠিক আছে, তো আমি তো দুইবার দেখাতে পারবো না যে আমি ইনভেস্টমেন্ট করেছি সেটাও আমার অ্যাসেট, আবার ওর অ্যাসেট যেটা আমি যোগ করে নিলাম সেটাও আমার অ্যাসেট, তাহলে দুইবার হয়ে যাচ্ছে। তো এটা আমরা অ্যাভয়েড করার জন্য এই ইনভেস্টমেন্ট আমরা বাদ দিব। এরপরে বাকি যেটা থাকবে, যেমন ক্যাশ 6,000 ছিল, ওর কোনো ক্যাশ ছিল না, তাহলে আমি 6,000 টাকা ক্যাশ দেখাবো। অ্যাসেট আমার ছিল 13,000, ওর ছিল 6,000, তাহলে আমি কি করবো? 19,000 টাকা দেখাবো। আমি কি করেছি? টোটাল অ্যাসেট যেটা ছিল, টোটাল অ্যাসেট তো এখানে আসলো। তারপর হচ্ছে শেয়ার ক্যাপিটাল এক্ষেত্রে দেখেন আমি আমার শুধুমাত্র শেয়ার ক্যাপিটালটা দেখাবো 8,000 টাকা। এবং ওরকে অ্যাকোয়ার করার আগে আমার রিটেন আর্নিংস ছিল হচ্ছে 12,000, ওর ছিল হচ্ছে কি 3,000, তাহলে আমি কি করবো? শুধু 12,000 টাকাই দেখাবো। তাহলে এই জায়গাটাতে আমি কি করবো? সবসময় খেয়াল রাখবো যে আমার মানে যে তারিখে আমি অ্যাকোয়ার করেছি ওই তারিখে শুধুমাত্র আমার শেয়ার ক্যাপিটাল এবং আমার রিটেন আর্নিংসটা এখানে শো করবো, কনসিডারেশনের মধ্যে শো করবো। তাহলে আমাদের ইকুইটি টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে 20,000। এবং আমরা লাইব্রেরি যেটা আছে সেটা আমরা যোগ করে দিব, 3,000 প্লাস 2,000, টোটাল হচ্ছে কত? 5,000। তাহলে এরকম করে আমরা ইয়ার ওয়ানেরটা আমরা এইভাবে করে করব। বাট ইয়ার টুটা যখন আমরা করতে যাব, তখন হচ্ছে দেখেন আবারও আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছি যে কনসিডারেট হচ্ছে গিয়ে, সরি, ইন্ডিভিজুয়াল হচ্ছে 4,000 দেওয়া আছে, বাট কনসিডারেশনে এই টাকাটা আমরা আনবো না। দেন হচ্ছে ক্যাশ হচ্ছে 9,000 টাকা আসলো। 9,000 টাকা কিভাবে আসলো? দেখেন ওই যে আগে আগের অঙ্কটা করেছিলাম, ক্যাশ ক্যাশ হচ্ছে 9,000 টাকা। ওর কি কোনো টাকা ছিল? হ্যাঁ, 9,000 টাকা ছিল। এই যে 9,000, দেখেন আমরা আগের অঙ্কেও কিন্তু এই যে 9,000 টাকা ক্যালকুলেশন করেছিলাম। 10,000 মাইনাস হচ্ছে 4,000 প্লাস হচ্ছে 3,000, তাহলে 9,000, আর সাবসিডি কত ছিল? 2,000, তাহলে টোটাল কত ছিল? 11। তো এখানেও তাই, 9,000 প্লাস 2,000 হচ্ছে 11,000। দেন আমাদের আদার অ্যাসেটে 16,000, ওর আদার অ্যাসেট হচ্ছে 7,000, তাহলে টোটাল 23,000। দেন আমরা ইকুইটির মধ্যে যদি দেখি, শেয়ার ক্যাপিটাল আমার 8,000, ওর হচ্ছে 1,000, কিন্তু আমরা 8,000 টাকাই দেখাবো। দেন আমার রিটেন আর্নিংস হচ্ছে 13,500। এখন 13,500 কিভাবে হলো? 13,500 কিভাবে হলো? ওর ছিল 3,000, হয়ে গেল কত? 5,000। তাহলে এখন দুইটা যোগ করলে দেখেন কত আসে? 13,000 আর 5,500 কমিয়ে কত আসে? 18,500। কিন্তু আমরা দেখাচ্ছি কত? 15,500। এখন 15,500 কিভাবে আসলো? 15,500 কিভাবে আসলো? আগের বছরে 3,000 ওটা তো হ্যাঁ, আসবে না, এই জন্য এটা বাদ যাবে। শুনতে পাচ্ছি না সাজিদুল। আগের বছরের যে 3,000 টাকা ওইটা আসবে না, এর জন্য এটা বাদ যাবে। তার মানে আমরা এখানে দেখবো যে গত বছর আমাদের কনসলিডেটেড স্টেটমেন্ট কত ছিল? 12,000 গত বছর। আর এই বছর আমাদের প্রফিট হয়েছে কত? দুইটা মিলে, প্যারেন্ট এবং সাবসিডি মিলে 3,500। তাহলে এই অ্যামাউন্ট হচ্ছে কি এখানে আসবে? 15,500। দেখেন আমি কিন্তু এই দুইটা কি করছি না, যোগ করে দিচ্ছি না। আমি কি করছি? যে আমি যে তারিখ থেকে অ্যাকোয়ার করেছি ওই তারিখের পর থেকে
আমার যে অ্যাসেটটা যোগ হচ্ছে, রিটেন আর্নিংসটা যোগ হচ্ছে, ওইটা আমি কি করবো, যোগ করে এখানে 15,500 টাকা নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে এই দুইটা জায়গায় আপনারা কেয়ারফুল থাকবেন যে এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি, তো আমরা যাতে এই ভুলটা না করি আর কি। ঠিক আছে, আর এরপরে একবার রিপিট করতে পারবেন? সরি স্যার। না ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা যখন সাবসিডিয়ারি কোম্পানির জন্য করব, সরি কনসিডারেশনের জন্য করব, তখন হচ্ছে এই নর্মালি আমরা শেয়ার ক্যাপিটাল হিসেবে কোনটাকে দেখাবো, আমরা কি আগের সবগুলো কি করেছি, যোগ করেছি না, 9,000 প্লাস 2,011, 16,000 প্লাস 23, তাহলে আমরা নর্মালি এরকম করে ফেলতে পারতাম 8,000 প্লাস 1,000, 9,000। কিন্তু আমরা বলেছি যে আমরা যখন কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, তখন সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার ক্যাপিটালটা আসবে না। এবং রিটার্ন আর্নিংস এর ক্ষেত্রে দেখেন 13,500 প্লাস 5,000, তার মানে কত, 18,500 এখানে চলে আসার কথা। কিন্তু আমরা সেভাবে করব না, আমরা করব হচ্ছে আমাদের যখন আমরা অ্যাকোয়ার করেছি ওই তারিখে আমাদের রিটেন আর্নিংস কত ছিল টোটাল, আমার রিটেন আর্নিংস ছিল হচ্ছে 12,000। তো ওই 12,000-এর সাথে আমরা কি করব, এই যে বছর থেকে আমরা বিজনেস শুরু করলাম, তো আমরা বিজনেস শুরু করেছিলাম 21 সালে, বাট আমরা 21 সালের শেষে গিয়ে আমি অ্যাকোয়ার করেছি এই সাবসিডিয়ারি কোম্পানিকে। তাহলে দেখেন ওর 22 সালের যে ইনকাম এবং আমার 22 সালের যে ইনকাম, সেইটা টোটাল এগ্রিগেটটা হচ্ছে কি করবো, আমরা যোগ করবো। তাহলে আমাদের ইনকাম ছিল 22 সালে 1,500, আর সাবসিডি কোম্পানি ছিল কত, 2,000। তাহলে টোটাল আমাদের ইনকাম কত, 3,500, মানে নেট ইনকাম। তাহলে এই নেট ইনকাম 3,500, সেটা আমাদের বিগিনিং যে রিটেন আর্নিংস ছিল তার সাথে আমরা যোগ করবো, যোগ করে এই যে 15,500 টাকা আনলাম। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবেন সবসময়। আর লাইবিলিটি ক্ষেত্রে দেখেন 7,500 প্লাস 3,000, তাহলে 10,500। দেন আমরা টোটাল যোগফলটা কিন্তু মিলে গেল, যে টোটাল অ্যাসেট হচ্ছে 34,000, টোটাল লাইবিলিটি হচ্ছে 34,000। এখন দেখেন আমরা যদি, আমরা বলেছিলাম 2+2 কখনো কখনো 5 হয়, হ্যাঁ কখনো কখনো 5 হয়, কারণ একটা সিনার্জি ক্রিয়েট করে। তো এখানেও দেখেন এরকম হয়তো বা দুইটা কোম্পানি যখন মার্জ হয়েছে, যেমন আমরা বলেছিলাম যে দুইটা কোম্পানি যখন মার্জ হয়েছে, মেবি বেনকিউ সিমেন্স, তারপর হচ্ছে কি সনি এরিকসন, দেন হচ্ছে এই যে লাফার্স হোলসিম, এরা কি হয়েছে, মার্জ হয়েছে, মার্জ হয়ে কি করছে, বিজনেস করছে। আবার রবি কি করেছে, এয়ারটেলকে কিনে নিয়েছে, ফলে কি হচ্ছে, এয়ারটেলের যে কাস্টমার বা এয়ারটেলের যে হচ্ছে কি আপনার ফ্যাসিলিটি, সেটা কি করেছে, তারা পেয়ে গেছে। তো অনেক সময় এরকম করার কারণে কি হয়, 2+2 5 হয়। তো এখন এই যে আমরা দুইটাকে যোগ করে দেখাচ্ছি, যোগ করে কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেখলে আপনি হয়তো মনে হবে যে ওর তো প্রফিট অনেক কম, আর ওর প্রফিটটা হচ্ছে 29,000, ঠিক আছে, সরি টোটাল অ্যাসেট হচ্ছে 29,000, ওর হচ্ছে 9,000। কিন্তু এটা কিন্তু ওরা যখন মার্জ হয়ে গেল তখন হচ্ছে কি একটা সিনার্জি এফেক্ট ক্রিয়েট করে, তাহলে সেই সিনার্জি এফেক্টটা দেখানোর জন্য আমরা কি করছি, নর্মালি প্যারেন্ট এবং সাবসিডি টোটালটা যোগ করে এখানে দেখাচ্ছি। ঠিক আছে, মানে আমরা টোটাল ব্যালেন্সটা আমরা শো করার চেষ্টা করছি, যাতে করে কি হয়, মানে মানুষজনের মধ্যে বা ইনভেস্টরের মধ্যে একটা ধারণা হয় যে হ্যাঁ এই কোম্পানি মানে মেবি বেটার করবে। কারণ আপনি দেখেন একটা গার্মেন্টস কোম্পানিতে আমরা যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে খুব স্ট্রংলি লেবার আপ করে ফেলতে পারি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ক্ষেত্রে, তাহলে হচ্ছে কি আপনার যতই প্রবলেম হোক আপনি কিন্তু কি করতে পারবেন, আপনার সাপ্লাই চেইন ইন্টারাপ্টেড হবে না, এবং আপনি কি করতে পারবেন, সবসময় বাজারে সেল করতে পারবেন, এবং আপনি কি করতে পারবেন, প্রফিট করতে পারবেন। তো আপনি যদি আপনার যত ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যতগুলো কোম্পানি আছে সেগুলোর সাথে যদি আপনার এরকম একটা রিলেশনশিপ থাকে, প্যারেন্ট সাবসিডি রিলেশনশিপ থাকে, তাহলে কখনো যদি ক্রাইসিস হয়, শর্টেজ হয় অফ র মেটেরিয়ালস, তাহলে সে কিন্তু আপনাকে আগে সাপ্লাই দিবে, দেন হচ্ছে অন্যদেরকে দিবে। ঠিক আছে, তো এই কারণে অনেক সময় হচ্ছে কি এরকম প্যারেন্ট সাবসিডি আমরা করি, এস্টাবলিশ করি, রিলেশনশিপ এস্টাবলিশ করি, এবং তখন আমাদের কি করতে হবে, এরকম করে মানে ব্যালেন্স শিট গুলো তৈরি করে দেখাতে হবে, যাতে মানে সাম স্টেক হোল্ডার্স মানে হচ্ছে গিয়ে তারা একটা ভালো আইডিয়া পেতে পারে যে এই কোম্পানিটা ভালো করবে না খারাপ করবে। ঠিক আছে, তো এখন দেখেন এই পর্যন্ত কোনো আছে কিনা, কোশ্চেন আছে কিনা, যদি না থাকে দেন আমরা হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল একটা বিষয় একটু যদিও আপনারা জানেন, তারপরে হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল একটা বিষয় দেখিয়ে মানে মোটামুটি আজকে শেষ করতে পারি আর কি। আচ্ছা, তো এখন আমরা এই যে সামারি যদি বলি, এই পয়েন্টগুলো একটু দেখে নিয়েন আপনারা, এই যে নোটস যেগুলো আছে এগুলো একটু পড়বেন, আমরা সবগুলোই কভার করেছি, হ্যাঁ, তো তারপরেও নিজের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এগুলো পড়বেন। আর সামারি যদি আমরা বলি, সামারিটা যদি এভাবে আমরা এক্সপ্লেন করি, গ্রুপ মানে হচ্ছে প্যারেন্ট প্লাস সাবসিডারি, এবং সাবসিডারি হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে প্যারেন্ট কোম্পানির কন্ট্রোলে থাকে, এবং এই কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরির উদ্দেশ্য কি, বা গ্রুপ অফ অ্যাকাউন্টস তৈরি করার উদ্দেশ্য কি, সেটা হচ্ছে টু প্রেজেন্ট এ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ দ্য গ্রুপস টু পিস শেয়ার হোল্ডার। আর এটার প্রসেসটা কি বলছে, দ্য ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড ইন পি ওন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটা আমরা কি করি, শো করি যখন
প্যারেন্ট কোম্পানি আলাদা করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে তখন হচ্ছে কি ইনভেস্টমেন্টটা আমরা শো করি, কিন্তু যখন আমরা কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবো তখন কিন্তু ইনভেস্টমেন্ট আমরা শো করবো না, কারণ ও টোটাল অ্যাসেটটাকেই আমরা কি করছি তখন আমরা আমাদের অ্যাসেট হিসেবে শো করছি। দেন ডিভিডেন্ড ইনকামের ক্ষেত্রে বলা হয়েছে যে ও যদি আপনাকে ডিভিডেন্ড দেয়, dividend income is being P's own statement of profit or loss is replaced in the consolidated statement of profit or loss by the line by line addition of S revenue and cost to the P's to show the group performance। আচ্ছা, এটা বলতে বোঝাচ্ছে ধরেন একটা সাবসিডিয়ারি কোম্পানি, ধরেন আমরা এখনো কমপ্লিট করিনি, সাবসিডিয়ারি কোম্পানি কি করলো 10% ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে আপনি যখন আপনার মানে কনসিডারেট না আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন তখন ও ধরেন হচ্ছে গিয়ে 100 টাকা ডিভিডেন্ড দিয়েছে, আপনি এখান থেকে পাবেন 60 টাকা। এই 60 টাকাকে আপনি আপনার ইনকাম হিসেবে দেখাবেন কিনা, ডিভিডেন্ড ইনকাম হিসেবে? ও হচ্ছে 100 টাকা প্রফিট করেছে, আপনাকে 60 টাকা ডিভিডেন্ড শেয়ার করেছে। এখন এই 60 টাকা ডিভিডেন্ড আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দ্যাট মিনস স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আপনি শো করবেন কিনা? না স্যার, করা যাবে না। আপনারটার কথা বলেছি, করবেন না কেন? আমারটাই করবো, কিন্তু আপনারটাই করবেন, কিন্তু যখন আমি কনসিডারেশন করব তখন কি করছি, ও টোটাল প্রফিট আমার প্রফিট হিসেবে দেখাচ্ছি, ও টোটাল এক্সপেন্স আমার এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি, ও টোটাল রিটার্ন আর্নিংস এর যে অংশটা এই বছর পেয়েছি সেই অংশটা কি করছি আমি আমার রিটার্ন আর্নিংস হিসেবে দেখাচ্ছি। ঠিক আছে, কনসিডারেশন যখন করছি, তাহলে ও যে ওইখান থেকে একটা ডিভিডেন্ড দিল সেই ডিভিডেন্ড ইনকামটা আমরা আবার কি করবো না, যখন কনসিডারেশন করবো তখন আর দেখাবো না। ঠিক আছে, কারণ ও টোটাল ইনকামটাকে তো আমি আমার ইনকাম হিসেবে দেখাচ্ছি, তাহলে আবার যদি ও যে ডিভিডেন্ড দিল সেটা আবার যদি আমার ইনকাম হিসেবে দেখায় তাহলে তো দুইবার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দুইটা জায়গায় খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট এটা ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসবে বাট কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসবে না। ডিভিডেন্ড ইনকাম ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের মধ্যে আসবে বাট কনসিডারেড প্রফিট অ্যান্ড লসের মধ্যে আসবে না। ঠিক আছে, আচ্ছা এখন আসলে হচ্ছে গিয়ে কন্ট্রোল নিয়ে কি বলা হয়েছে। কন্ট্রোল, হ্যাঁ, তো আমরা এটা বলেছি, আপনাদেরকে বলেছি যে usually a holding of over 50% of the ordinary voting share in S will give peace control of S। তার মানে সহজ একটা বিষয়, সেটা হচ্ছে কি 50% শেয়ার আপনার থাকতে হবে, মোর দ্যান 50%, ওভার 50%, ঠিক আছে, নট লেস দ্যান 50%, মানে 50% অর অ্যাবভ 50%। তো এখন দেখেন আইএফআরএস 10 এর মধ্যে এখানে তিনটা জিনিসের উপরে তারা ফোকাস করেছে, যে এই যে কন্ট্রোলটা বলছে consider financial investment define control as consisting of three elements। তার মানে কন্ট্রোল বলতে আপনার তিনটা বিষয়ের উপরে কন্ট্রোল থাকতে হবে। একটা হচ্ছে পাওয়ার আপনি পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন, এবং এই পাওয়ার এক্সারসাইজ করার কারণে আপনার কি হবে, রিটার্ন আসবে, বাট সেই রিটার্নটা ফিক্স না, সেই রিটার্নটা ভেরিয়েবল। কারণ ফিক্স কখন হবে, ফিক্স হচ্ছে আপনি যদি বন্ডে করেন তাহলে হচ্ছে ফিক্স রিটার্ন পাবেন, বাট আপনি তো বন্ডে ইনভেস্টমেন্ট করেননি। আচ্ছা, আরেকটা বলছে আপনার কি থাকবে অ্যান ইনভেস্টর অ্যাবিলিটি টু ইউজ পাওয়ার টু এফেক্ট ইটস অ্যামাউন্ট অফ ভেরিয়েবল রিটার্ন। মানে হচ্ছে আপনি তার উপরে কি করতে পারবেন, মানে একটা মানে বাংলা ওয়ার্ড যদি আমরা বলি খবরদারি করতে পারবেন, বা হচ্ছে কি তাকে আপনি গাইড করতে পারবেন, হ্যাঁ, যে আপনি এইভাবে বিজনেস করেন, বা আপনি তাকে বলতে পারবেন যে আপনার এইভাবে করা উচিত, কারণ হচ্ছে কি আপনার কন্ট্রোল আছে তার উপরে। ঠিক আছে, তো এখন আমরা এই বিষয়টা মনে রাখবো যে কন্ট্রোল বলতে আসলে কি কন্ট্রোল বোঝাচ্ছে। কন্ট্রোল বলতে হচ্ছে কি আপনাকে থ্রি এলিমেন্টস এর উপরে ফোকাস করতে হবে, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল রিটার্ন, আর একটা হচ্ছে গিয়ে কি অ্যাবিলিটি টু ইউজ পাওয়ার টু এফেক্ট ইটস অ্যামাউন্ট অফ ভেরিয়েবল রিটার্নস। তারপরে দেখেন আবারও ওই একই কথা বলছে এখানে, যে IFRS 10 states that an investor control an investee if and only if it has all of the following। দ্যাট মিনস আপনার একটা থাকলে হবে না, আপনাকে এই তিনটা পয়েন্টে আপনাকে কি করতে হবে, ফুলফিল করতে হবে। তো এখন আমরা পাওয়ার বলতে আসলে কি বোঝাচ্ছি, পাওয়ার বলতে কি বোঝাচ্ছি, পাওয়ার বলতে বোঝাচ্ছি পাওয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ এক্সিস্টিং রাইট দ্যাট গিভ দ্য কারেন্ট অ্যাবিলিটি টু ডিরেক্ট দ্য রিলেভেন্ট অ্যাক্টিভিটিস অফ দ্য ইনভেস্টি। দ্যাট মিনস হচ্ছে গিয়ে একটা রাইটটাকে আমি দিচ্ছি, তার মাধ্যমে সে কি করছে, ওই কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানির যে অ্যাক্টিভিটিস আছে সেটার উপরে আমি একটা কি করতে পারি, আমি ডিরেকশন দিতে পারি, সেই অ্যাবিলিটিটা আমার ক্রিয়েট হচ্ছে। এখন রিলেভেন্ট অ্যাক্টিভিটিস মানে কি, রিলেভেন্ট অ্যাক্টিভিটিস বলতে বোঝাচ্ছি সে যে বিজনেসটা করছে সেই বিজনেসের উপরে, অথবা হচ্ছে গিয়ে তার যে ফাইন্যান্সিং অ্যাসেট আছে সেই অ্যাসেটটা কিভাবে ম্যানেজ করবে সেটার উপরে, অথবা হচ্ছে সে ফিউচারে তার ফান্ডিং কিরকম হবে সেটার উপরেও কি করতে পারে, আমি একটা মতবাদ দিতে পারি, একটা ওপিনিয়ন দিতে পারি, হ্যাঁ, মতামত দিতে পারি। তাহলে এরকম যদি আমার কন্ট্রোলটা থাকে দেন আমরা বলবো কি এটা হচ্ছে কি আমার একটা পাওয়ার। তাহলে এই পাওয়ারটা যদি আমার থাকে তার মানে হচ্ছে কি আমি ওই কোম্পানির জন্য একটা প্যারেন্ট।
সেকেন্ড কথাটা বলছে ভেরিয়েবল রিটার্ন। তো ভেরিয়েবল রিটার্ন আমরা বলেছি অলরেডি যে আমি যেহেতু ইনভেস্টমেন্ট করেছি ওইখানে, তো এই কোম্পানি কখনো ভালো করবে কখনো খারাপ করবে। হ্যাঁ, এই যে ধরুন ইকোনমিক পজিশন, এখন যদি আমরা বলি যে ইকোনমিক সিচুয়েশন একটুটা খারাপ, কারণ হচ্ছে গিয়ে বিজনেসম্যানরা বুঝতে পারছে যে সিচুয়েশনটা যতদিন পর্যন্ত ভালো না হচ্ছে আমি বিজনেস করে এখান থেকে রিটার্ন আর্ন করতে পারবো না। ঠিক আছে, কারণ প্রতিদিনই কিছু না কিছু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, মানে লেবার আনরেস্ট হচ্ছে, রাস্তাঘাট বন্ধ থাকছে। তারপর হচ্ছে কি আমাদের দেশে দেখেন যেহেতু একটু মাঝখানে ক্রাইসিস ছিল ফরেন কারেন্সি রিজার্ভ নিয়ে, তো অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি যারা দেশে বিজনেস করেছে তারা কিন্তু তাদের প্যারেন্ট কোম্পানিকে ডিভিডেন্ড দিতে পারছে না। ডিভিডেন্ড কেন পাঠাতে পারছে না? কারণ হচ্ছে যে ডলার নেই, বাংলাদেশ ব্যাংক একটা রেস্ট্রিকশন দিয়ে রেখেছে যে আপনি ডলার পাঠাতে পারবেন না। ফলে কি হলো, তাহলে দেখেন সে চিন্তা করতেছে যে আমি বিজনেস করব, অথচ হচ্ছে গিয়ে কি আমি টাকা পাঠাতে পারছি না আমার প্যারেন্ট কোম্পানির কাছে, তাহলে আমার তো বিজনেসটা এই মুহূর্তে খুব বেশি এক্সপানশনের দরকার নেই। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে এই মানে আনস্টেবল সিচুয়েশন যদি আরো প্রলং হয় তাহলে হচ্ছে গিয়ে কি এটা আমাদের বিজনেসের জন্য খারাপ হচ্ছে। তো এরকম বিভিন্ন ইস্যু হতে পারে। তো বিভিন্ন ইস্যুর কারণে কি হচ্ছে, তখন দেখেন বিজনেসটা রিটার্নটাও কি হয়, ডিফারেন্ট হয়। তাহলে এই যে ডিফারেন্ট হচ্ছে তার মানে হচ্ছে গিয়ে কি আমি ওর কোম্পানির শেয়ার ইনভেস্টমেন্ট করেছি। ঠিক আছে, শেয়ার ইনভেস্টমেন্ট করেছে দেখেই আমার কি হচ্ছে, রিটার্নটা ডিফারেন্ট হচ্ছে। আর আরেকটা হচ্ছে আরেকটা কি ছিল, আর হচ্ছে অ্যাবিলিটি টু ইউজ ইস পাওয়ার টু পাওয়ার ওভার দ্য ইনভেস্টেড টু এফেক্ট দ্য অ্যামাউন্ট অফ দ্য ইনভেস্টমেন্ট। আচ্ছা ঠিক আছে, এটা এটাই তো। এই পর্যন্ত দেখেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, না হলে আমরা জাস্ট এই যে এই পয়েন্টটা দিয়ে শেষ করি। কনটেক্সট এক্সাম্পল, এটা একটু পড়েন সবাই। তাহলে এখানে বললো যে আমরা 75% কিনে নিয়েছি। এখন 75% কিনে নেওয়া মানে আসলে কি 100% কিনে নেওয়া। ঠিক আছে, 100% কিনে নেওয়া মানে কেন আমি বলছি, কারণ হচ্ছে কি ওর অল অ্যাসেটকে আমি কি করবো, আমি আমার অ্যাসেট হিসেবে দেখাবো। ওর অল লাইবিলিটিস কি করবো, আমি আমার লাইবিলিটি হিসেবে দেখাবো। কিন্তু এখন একটা অংশ রয়ে গেছে যে আমি কিনেছি তো 75%, কিন্তু দেখাচ্ছি 100%। তাহলে বাকি 25%-এর কি হবে? তো আমরা বলেছিলাম যে বাকি 25%-কে আমরা আরেকটা টাইটেল দিব, বা তাদেরকে আমরা বলবো হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। ঠিক আছে, তার মানে আমরা যখন কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, তখন এই একটা নতুন এলিমেন্ট আমাদের কি হবে, কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে চলে আসবে। তাহলে তিনটা বিষয় আমরা পড়লাম আজকে ভালো মতো। সেটা হচ্ছে গিয়ে আমার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে আমার ইনভেস্টমেন্ট নামে একটা অ্যাকাউন্ট থাকবে, যেটা কনসিডারেড ব্যালেন্স শিট করার সময় এটা থাকবে না। আমার হচ্ছে আমার সাবসিডিয়ারি যদি কোনো ডিভিডেন্ড দেয়, আমি আমার ইন্ডিভিজুয়াল প্রফিট এন্ড লসের মধ্যে সেই ইনকামকে, ডিভিডেন্ড ইনকামকে আমার ইনকাম হিসেবে দেখাবো। কিন্তু যখন আমি কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবো, দ্যাট মিনস কনসিডারেড স্টেটমেন্ট অফ প্রফিট আর লস তৈরি করবো, তখন আমি ওটাকে দেখাবো না। কিন্তু যখন আমি কনসিডারেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবো, দ্যাট মিনস ব্যালেন্স শিট তৈরি করবো, তখন এই যে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট নামে যে এলিমেন্টটা থাকবে, সেটাকে আমরা কি করবো, এখানে আমরা শো করবো। কত পার্সেন্ট শো করবো? এই যে আমি কিনেছি 75%, তার মানে কি 25% হচ্ছে কি আমরা শো করবো। ঠিক আছে, তো এটা করে করে দেন আমরা হচ্ছে কি কি এই যে আহ মানে আমাদের যে ব্যালেন্স শিটটা আছে সেটা আমরা কি করব, প্রেজেন্ট করব। ঠিক আছে, তো এটা আমরা তার এই পর্যন্ত থাক। আমরা নেক্সট ক্লাসে যদি অনলাইনে না হয়, দেন আমরা হচ্ছে ক্লাসে এগুলো আরো ভালো করে শো করতে পারবো আপনাদের কাছে। তো এখন অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা কিভাবে সলভ করা যায় বলেন? সিআররা কি আমাকে লিখে দিবেন, নাকি হচ্ছে গিয়ে আপনারা চ্যাটের মধ্যে লিখে দিবেন, চ্যাট অপশনের মধ্যে গিয়ে লিখে দিবেন? ঠিক আছে, তাহলে সেটা লিখে দেন সবাই। সবাই হচ্ছে গিয়ে একটা ফরম্যাট ফলো করেন। সেটা হচ্ছে আপনার প্রথমে রোল নাম্বার লিখবেন, আন্ডার স্কোর দিয়ে আপনার নামটা লিখবেন। ঠিক আছে, তাহলে লিখে আপনারা যদি কোনো কোশ্চেন না থাকে লিভ নিতে পারেন। হ্যাঁ, নামটা লিখে দিবেন, রোল নাম্বার আন্ডার স্কোর দেন হচ্ছে নেম। সবাই এখানে লিখে দিলে আমাদের জন্য সুবিধা। হ্যাঁ, রাইট, সাদমান ঠিক আছে। ঠিক আছে, তো আপনি যদি কোনো কোশ্চেন না থাকে আপনারা লিভ নিতে পারেন, মানে যারা রোল নাম্বার লিখেছেন।
রাফিদ সালমান আপনি ওই যে আন্ডার স্কোর দেননি। আর যখন জয়েন করবেন নেক্সট টাইম, যদি অনলাইনে ক্লাস হয় আর কি, তাহলে সেক্ষেত্রে আপনার নিজের নাম দিয়েই জয়েন করবেন। এখানে একজনকে দেখতে পাচ্ছি অন্য একটা নামে জয়েন করেছেন। হ্যাঁ, নওশিন। নওশিন, আপনি এটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, নিজের নাম দিয়ে জয়েন করবেন। জি স্যার, সরি স্যার, এখন ঠিক করতেছি। না না, ঠিক আছে, সমস্যা নেই, মানে নেক্সট টাইম আর কি। হ্যাঁ রাফিদ, ঠিক আছে। ওকে, আর কেউ বাকি আছেন? স্যার 91 স্যার আমার স্যার আমি স্যার 53 রোল স্যার। লিখতে পারেননি এখনো? স্যার 91 বারো সুন্দর। না না, আপনি কি লিখতে পেরেছেন? না স্যার লিখতে পারিনি। কেন? একটু কিবোর্ডের সমস্যা। আচ্ছা, কি বলে? স্যার রোল 53 স্যার। আচ্ছা, সিআর একটু হেল্প করেন আমাদেরকে। Sir, 51. প্রাপ্তি প্রেজেন্স আর লিখতে বলিনি তো, আপনার নাম লিখতে বলেছিলাম। 53 Sir, 51, sir. 51 are present. আচ্ছা, সাজ্জাদুল হক না? হ্যাঁ, ঠিক আছে। তার মানে সবাই করেছেন, ইনপুট দিয়েছেন। তো ঠিক আছে, তাহলে আজকে থ্যাংক ইউ। আর বইটা কালেক্ট করে ফেলেন সবাই। স্যার আপনি পারবেন? স্যার আমি মিস করেছিল স্যার। কি মিস করেছেন? স্যার 131। লিখে দেন এখন। আচ্ছা স্যার। হ্যাঁ, এখন লিখে দেন। আহ সাদমান, আপনি ওই ওই কষ্ট করার দরকার নেই। আপনি হচ্ছে আমাকে এটা বলেন যে আগে যে রোল নাম্বার ছিল, মানে আপনাদের সেকশনে আগে যে রোল নাম্বার, ওনারাই তো আছেন, মানে কোনো চেঞ্জ তো আর হয়নি। রিটেক এসেছে, শুধু আমাকে ওই রোল নাম্বার গুলো দিয়েন, তাহলে আমি আগেরটা দেখে এটা রেডি করে ফেলতে পারবো, আপনার কষ্ট করার দরকার নেই। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, হ্যাঁ।